জয় হিন্দ প্রিয় স্টুডেন্টস, আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে আমরা মডেল পেপার অর্থাৎ এমসিকিউ যে মডেল পেপার 1 নিয়ে আলোচনা করব। কাদের জন্য? তোমরা যারা ক্লাস 12 এর অর্থাৎ ক্লাস 12 এর যারা সেমিস্টার 3 এর জন্য আছো, ঠিক আছে? সেমিস্টার 3 2026-27 এই যে শিক্ষাবর্ষের আমরা রায়মার্টিন কোশ্চেন ব্যাংক থেকে এটা আলোচনা করব এবং এর যে পিডিএফ, এই পিডিএফ এর লিংক তোমরা পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে আর কমেন্ট বক্সে পিন করা থাকবে, ঠিক আছে? যাতে করে পরীক্ষার টাইম এসে গেলে তোমাদের কোথাও যেন দৌড়াদৌড়ি করতে না হয়, অনায়াসে যাতে অল্প সময়ের মধ্যে তখন প্রিপারেশনটা নিতে পারো। পিডিএফ কি করে ডাউনলোড করবে সেটা ভিডিও শেষে একবার জানিয়ে দেওয়া হবে, ওকে? তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। আর তার জন্য আমাদের এসপিটি সমাধান চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে অবশ্যই ভুলবে না আমাদের এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তোমাদের পাওয়ার জন্য। চলো তাহলে শুরু করি আমাদের মূল ভিডিওতে। দেখো, প্রথম কোশ্চেনটা কি বলেছে, যে কোনো আধানযুক্ত পরিবাহীকে সূত্র দিয়ে ঝোলানোর অন্য একটি আধানহীন পরিবাহীর খুব কাছে আনা হলো, তাহলে ঝোলানো পরিবাহীটি আকর্ষিত হয়ে আধানযুক্ত পরিবাহীর গায়ে লেগে যাবে। প্রথমে আকর্ষিত হবে, ধরো এই ধরনের একটা পরিবাহী, এটা ধরো ঝুলছে, ঠিক আছে? এটার মধ্যে আমি বললাম যে পজিটিভ আধান আছে, ঠিক আছে? আর এর গায়ে আরেকটা নিয়ে আসা হলো, সেটা হচ্ছে নিস্তড়িত অর্থাৎ জিরো আধান। বোঝা যাচ্ছে কথাটা? তো এ যখন এখানে আসবে, এ প্রথমে আকর্ষণ করবে অর্থাৎ দুজনে কাছে চলে আসবে। যেই দুজনে কাছে চলে এলো, ধরে নাও যে এর মধ্যে আধান আছে কিউ, এর মধ্যে আধান আছে জিরো, ঠিক আছে? তো যেই কাছে চলে আসবে কি হবে, ধরে নিচ্ছি যে এদের যে ক্যাপাসিটি মানে আধান যে ডিস্ট্রিবিউশন করার ক্ষমতা সেটা সমান সমান, তাহলে কি হবে, এখানে ঠেকে যাওয়ার পর দুজনে আধান বন্টন করে নেবে। এও ধরো হয়ে যাবে কিউ বাই টু, এও হয়ে যাবে কিউ বাই টু, তো দুটোই একই আধান হয়ে যাবে। এ যদি প্লাস কিউ থাকে দুটোই প্লাস, যদি মাইনাস থাকে দুটোই মাইনাস, ওকে? তারপর কি হবে, দুটো আধান দেখো একই টাইপের হয়ে গেছে এবং পজিটিভ, ঠিক আছে? তখন একে অপরকে বিকর্ষণ করবে অর্থাৎ তখন আবার দূরে ছিটকে দেবে। বোঝাতে পেরেছি কথাটা? অর্থাৎ প্রথমে তারা কাছে আসবে, এখানে যেহেতু প্লাস আধান আছে, ধরে নাও প্লাস বা মাইনাস, আর এটা নিস্তড়িতকে আকর্ষণ করবে। যেই তারা কাছে টাচ হয়ে গেল, যেই কাছে টাচ হয়ে যাবে সঙ্গে সঙ্গে তারা সম আধান মানে সমানভাবে আধানটা বন্টন করে নেবে। সমান আধান হয়ে যাওয়ার জন্য বিকর্ষণ করে আবার দূরে ছিটকে দেবে, অর্থাৎ প্রথমে আকর্ষণ তারপর বিকর্ষণ। এখন অপশনগুলো একটু দেখো, অপশন সিটা কারেক্ট অ্যান্সার। প্রথমে আকর্ষিত হবে এবং আধানযুক্ত পরিবাহীকে স্পর্শ করেই বিকর্ষিত হবে, তাহলে অপশন সিটা হচ্ছে আমাদের জন্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? অ্যান্সারগুলো এইভাবে লেখা থাকবে, তোমরা একটু মিলিয়ে নেবে, ওকে? যেহেতু এমসিকিউ কোশ্চেন, দ্রুত একটু আলোচনার মধ্যে আমরা অবশ্যই আসবো। আচ্ছা, পরে কোশ্চেন, 75 কেজি ইলেকট্রনের মোট আধান কত? ওকে, দেখো আমরা জানি যে ইলেকট্রনের এম অফ ই অর্থাৎ ইলেকট্রনের ভর কত হয়, 9.1 ইন্টু 10⁻⁻31 কেজি, ঠিক আছে? এটা হচ্ছে ইলেকট্রনের ভর। তো 75 কেজি ভর বলেছে, তাহলে আমরা উল্টো দিক থেকে ভাবো যে একটি ইলেকট্রনের ভর এত কেজি বা এত কেজি ভর হয় একটি ইলেকট্রনে, অতএব আমরা লিখতে পারি 9.1 ইন্টু 10⁻31 কেজি ভর হবে, ভর হয় একটি ইলেকট্রনে, ঠিক আছে? একটি ইলেকট্রনে তাহলে 1 কেজি ভর কত আর 75 কেজি ভর কত, এটা একটু বার করো। তাহলে এটা হবে, দেখো টোটালটা আমি যদি ক্যালকুলেট করি, 75 ডিভাইডেড বাই এটা দ্বারা ভাগ হয়ে যাবে 9.1 ইন্টু 10⁻31 এতগুলি ইলেকট্রন, তাহলে এটা হচ্ছে এন। এন মানে নাম্বার অফ ইলেকট্রন, ঠিক আছে? এরপর বলেছে ওই ইলেকট্রনের আধান কত। আমরা কি জানি, কিউ সমান, ফার্স্ট চ্যাপ্টার দেখো, কিউ সমান এনি প্লাস মাইনাস এনি দেয়, ইলেকট্রনের জন্য মাইনাসটা এমনি চলে আসবে। তাহলে এনটা হচ্ছে দেখো 75 বাই 9.1 ইন্টু 10⁻31 ইন্টু ই মানে ইলেকট্রনের আধান 1.6, অবশ্যই মাইনাস দিতে পারো, ঠিক আছে? যদি এখানে দেখছি মাইনাস দিয়েছে না দেয়নি, 1.6 10⁻⁻19 এত কুলম্ব, ওকে? তো এটাকে ক্যালকুলেট করার জন্য তোমরা যেটা করতে পারো, এটাকে 16 ধরবে, 91 ধরবে, দুটো দশমিক আছে কেটে যাবে, ঠিক আছে? তাহলে 16 ইন্টু 75 বাই 91, 91টাকে হিসাবে সুবিধাতে 90 ধরবে, 90 ধরে ক্যালকুলেট করবে, 3 দিয়ে কাটাকাটি যাবে। দেখো আমি করছি, অর্থাৎ 75 মাইনাসটা বাদ দিয়ে দিলাম বা রইলো, ঠিক আছে? অসুবিধা নেই। 90 ইন্টু 16 ইন্টু 10⁻, উপরে 31 মাইনাস 19 কত হয় 12, ঠিক আছে? আচ্ছা, এটা 3 25 75, আর এখানে 3 30 90, 5 5 25, 5 6 30, দেখো সব কাটাকাটি করছি, তো 6 আবার কাটাকাটি হবে, 16 5 80/6, তাহলে 80/6 ইন্টু 10⁻12, 80/6 এটাকে প্রায় দেখো 40/3, মানে 3 তারা 39, 13.3, 3 তারা 39 ইন্টু 10⁻12, এই ধরনের একটা কাছাকাছি অ্যান্সার। এরপর আমাদের অ্যান্সারটা খোঁজো কিরকম আছে। দেখো 1.32 10⁻13, মাইনাসটা থাকবে কারণ ইলেকট্রন আধান নেগেটিভ আগেই দিয়ে রেখেছি, ঠিক আছে? তো এটাকে আমি লিখতেই পারি 1.32 বা 1.33, ঠিক আছে? আমি সুবিধার্থে এখানে একটা লিখছি 10⁻13, মানে দশমিকটা এক ঘর বাঁ দিকে সরিয়ে আনছি, আমি অ্যান্সারটা ফাইনাল লিখে দিচ্ছি। ধরো মাইনাস 1.33 ইন্টু 10⁻13, মানে দশমিকটা এক ঘর বাঁ দিকে আনলাম, এখানে পাওয়ারটা এক ঘর বাড়িয়ে নিলাম, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটা হচ্ছে কিউ, ঠিক আছে? তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে, অপশন বিটা হচ্ছে সঠিক অ্যান্সার, অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, ওকে? আশা করি বুঝতে পেরেছো। খুব ইন্টারেস্টিং। দেখো প্রথমে আমরা
এক একটা ইলেকট্রনের ভর এত কেজি, তাহলে এত কেজি ভরে একটা ইলেকট্রনে 75 কেজি কত, সেই নাম্বারটা বার করে নিলাম। কিউ সমান এনই থেকে কিউটা বার করে নিলাম। ঠিক আছে, সবাই পারবে। আর যেহেতু তোমরা ক্যালকুলেটর ইউজ করতে দেবে না, সেই জন্য তোমরা কি করবে, মুখে মুখে এইভাবে, অর্থাৎ এই যে একটা আসন্ন মানে প্রকাশ করা, 91টাকে 90 হলে 3 দিয়ে এবং 10 দিয়ে কাটাকাটি করতে সুবিধা হচ্ছে, 2 দিয়েও কাটাকাটি আছে, 6 দিয়েও যাচ্ছে। তো তোমরা এইভাবে একটু ক্যালকুলেট করবে। যে কারণে আমার এখানে 1.33 আসছে, নাহলে অ্যাকচুয়াল অ্যান্সারটা হচ্ছে কত, 1.32। অর্থাৎ এই অ্যান্সারটা আসছে 1.32। কেন এরকমটা হয়েছে বুঝতে পারছো আশা করি, যে এইখানে আমি নিচেটা কমিয়ে নিয়েছি, মানে অ্যাকচুয়াল অ্যান্সারটা বেড়ে গেছে, তাই একটু বেড়ে গেছে। ঠিক আছে, তো কাছাকাছি তোমরা অ্যাপ্রক্সিমেট মান বুঝতে পারবে। এমসিকিউ এটাই ওইভাবেই দাগ দিতে হয়, সবসময় যে এক্সাক্ট রেজাল্ট পাবে সেটা না। আর এক্সাক্ট রেজাল্ট পেতে গেলে তোমাদের কিন্তু টাইম চলে যাবে, অনেক টাইম নষ্ট করা যাবে না। ঠিক আছে, কারণ আগের বছর অভিজ্ঞতা থেকে বলছি, আগের বছর সময় খুব কম দিয়েছিল, যেটা মানে আমাদের যে শিক্ষা সংসদ, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, উনি ওনার যে চেয়ারম্যান, ওনারা পরে জানিয়েছেন যাতে করে এটা নিয়ে একটা সুন্দর ব্যবস্থা করা যায়। কারণ তোমাদের ম্যাথ এবং ফিজিক্সে টাইম একদমই কম পাওয়া গিয়েছিল, কেমিস্ট্রিও তাই অবস্থা খুব খারাপ করে দিয়েছিল। সেটা যাতে না হয়, আশা করব তারা এটাকে সহৃদয়ভাবে এবং যথেষ্ট সুন্দরভাবে দেখবে। ওকে, নেক্সট কোশ্চেন এসো। 3 কোশ্চেনটা, একটি সুষম তড়িৎ ক্ষেত্রে এ বি এবং সি হলো 3টি বিন্দু, কোন বিন্দুতে তড়িৎ বিভবের মান সর্বোচ্চ? আচ্ছা, আমি একটু ছবিটি এঁকে নিই। ওকে, 3 কোশ্চেনটা দেখো, এরকম একটা দেওয়া আছে, একটা সুষম তড়িৎ ক্ষেত্র। দেখো কেন বলো তো, এরা সমান ডিস্টেন্সে আছে। ঠিক আছে, আর আচ্ছা এটা সমান ডিস্টেন্স হতো, যদিও আমি সমান ডিস্টেন্স আঁকা হলো না। আর সমান্তরালে আছে, যখন সমান্তরালে থাকবে মোটামুটি সমান ডিস্টেন্স হবে, সমান ডিস্টেন্স চললেও হলে, মানে এইখানে সমান ডিস্টেন্স এখানেও থাকতে পারে, নাও থাকতে পারে, ওটা কোনো ব্যাপার না। কিন্তু সমান্তরাল যদি হয় বুঝে নেবে যে সেখানে একদম সুষম তড়িৎ ক্ষেত্র কাজ করছে। কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস, এখানে আমাদের পয়েন্টগুলো কোথায় কোথায় দিয়েছে, এ বি সি ট্রায়াঙ্গেল আকারে। এইটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা সি। আমরা কি জানি যে তড়িৎ বল লেখাগুলো কোন দিক থেকে পাস করে, যেখানে বিভব কন্টিনিউ কমতে থাকে, মানে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে, তাই তো? এইটাই তো তড়িৎ বল লেখাগুলো পাস করে। তাহলে দেখো এই দিকটা হাই ভোল্টেজ, ঠিক আছে, এই দিকটা হাই আর এই দিকটা লো। ওকে, তাহলে এখন কোশ্চেনটা দিয়েছে কার বিভবটা বেশি। বিভব কিন্তু চেঞ্জ হবে, বিভব না চেঞ্জ হলে কিন্তু তড়িৎ বল লেখা ছুটবে না। তোমাদের একটা ফর্মুলা মনে আছে, ই সমান মাইনাস ডিবি ডিআর, অর্থাৎ ডিবি থাকতেই হবে। মানে ডিবিটা যদি 0 হয়ে যায় তাহলে তুমি তড়িৎ ক্ষেত্রে যে পারা বললো এটাও 0 হয়ে যাবে। সো ডিবি মানে হচ্ছে চেঞ্জ অফ ভোল্টেজ, মানে চেঞ্জ অফ বিভব। ঠিক আছে, তো সেক্ষেত্রে বিভবের চেঞ্জ থাকতে হবে। চেঞ্জ থাকা মানে একদিকে হাই থাকলে একদিকে আস্তে আস্তে কমবে বা বাড়বে, মানে লো। যেহেতু তড়িৎ বল লেখা এই দিক থেকে এই দিকে গেছে, তার মানে এই দিকটা হাই এই দিকটা লো, তাহলে বিতে হাই বিতে উচ্চ। বুঝতে পারলাম? ওকে, তাহলে অ্যান্সারটা কোনটা হচ্ছে একটু দেখে নাও। বিতে সর্বোচ্চ মানে অপশন বি। ও, মিলটা ভালো আছে, অ্যান্সার হচ্ছে অপশন বি। ওকে, অর্থাৎ বিতে বিভব সর্বোচ্চ, তাই হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে কি গেছে তড়িৎ বল লেখাগুলো। ওকে, নেক্সট পরের কোশ্চেনটা গেছো। 4 কোশ্চেন একটা বিবৃতি দিয়েছে, দেখো গাউসের উপপাদ্য শুধুমাত্র সমান তড়িৎ ক্ষেত্রের জন্য প্রযোজ্য। তো সমান তড়িৎ ক্ষেত্র এমনটা কোনো ব্যাপার নেই, তড়িৎ ক্ষেত্র চেঞ্জ হতে পারে, যদি সুষম নাই হয় তাহলে কিন্তু চেঞ্জ হয়। অর্থাৎ আমি বলতে চাইছি, যেমন এইটা ধরো তড়িৎ ক্ষেত্রটা সুষম, যদি এরকম হয়, এরকম করে তড়িৎ বল লেখাগুলো বাঁকছে, মানে এক জায়গায় খুব, এখানে একটু মাঝখানে রাখলাম। দেখো এইখানটা যদি আমি একটা পয়েন্ট করে একটা এরিয়া কনসিডার করি, এখানে 3টে বল লেখা গেছে। এইখানটা তো একই এরিয়া যদি কনসিডার করি, হিসাব মতো একটি বল লেখা যাচ্ছে এর মধ্যে, তাই না, একটা পাস করছে, তাহলে এখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য তো কম, মানে তার ডেনসিটি কম। কিন্তু এখানে যে বল লেখার ডেনসিটি সেটা বেশি, তো এখানে তো কিন্তু মানে গাউসের সূত্র অ্যাপ্লাই হয়। সো প্রথমে এটা সঠিক নয়। ঠিক আছে, পরেরটা কি বলছে, বিবৃতি আর একটা দিয়েছে। আচ্ছা, এটা একটু বিবৃতি হতো না, দুটো, একটা বিবৃতি হয় একটা সিদ্ধান্ত হয়, বুঝলে? তো বলেছে গাউসের সূত্র থেকে তড়িতাধান এবং তড়িৎ ক্ষেত্রের সম্পর্ক নির্ধারণ করা যায়। হ্যাঁ, কেন বলতো, গাউসের সূত্রটা কি আছে? আচ্ছা, আমি এটা কোনটা করছি, 3-এর দাগ দেওয়া আছে নাকি? এক কাজ করে এটাকে 4-এর দাগ বলে দিচ্ছি, এরপর এগুলো তাহলে মুছে দিই একটু। দেখো 4-এর দাগে আমাদের যে গাউসের সূত্র, এটা ধর একটা বদ্ধ তল, এর মধ্যে টোটাল কিউ আধান আবিষ্ট আছে। কিউ আধান যাই থাক না কেন, +5 -5 -2 +3 যাই থাকুক সবগুলো যোগ হয়ে যাবে, এটা মনে রাখবে, অ্যালজেব্রিক্যালি যোগ হবে। তো এই টোটাল আধানের জন্য যখন বাইরেতে ফ্লাক্স বের হচ্ছে, ঠিক আছে, সমস্ত দিকেই ফ্লাক্স বের হচ্ছে, সমস্ত দিকে। তো এই টোটাল যে ফ্লাক্সটা অর্থাৎ ফাই, এই ফ্লাক্সটার মান হচ্ছে Q/ε0। আচ্ছা, কিউ ক্যাপিটাল লিখে মানে ক্যাপিটাল Q/ε0 টোটালটা। তাহলে ফাই মানে আমরা কি জানি, E.ds, অর্থাৎ E.ds যদি আমরা অসম তড়িৎ ক্ষেত্র ভাবি তখন এটা ইন্টিগ্রেশন ভাবো, ক্লোজ ইন্টিগ্রেশন মানে ক্লোজ সারফেসটার জন্য এটা একটা ক্লোজ সারফেস। ভাবো যে একটা বেলুনকে ফলাইছো, তো বেলুনের বাতাসটাকে আবদ্ধ রাখতে গেলে তো ওকে তো মানে বাতাসটা ধরে রাখতে গেলে তো বেলুনটাকে আবদ্ধ হয়ে যায় না, এটাকে একটা বদ্ধ তল ভাবো তাহলে। ওকে, সেরকম একটা ভাবো। তাহলে কি দাঁড়াচ্ছে, E.ds সমান হচ্ছে Q/ε0। তো এর মানে দাঁড়াচ্ছে দেখো E অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড, আর কিউ মানে হচ্ছে চার্জ। তো তাহলে কিউ আর এর মধ্যে মানে ইলেকট্রিক ফিল্ড মানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, আর
চার্জের মধ্যে আধানের মধ্যে সম্পর্ক নির্দেশ করছে। তাহলে এটা সঠিক। ঠিক আছে, তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে? এ সঠিক নয় কিন্তু আর সঠিক, অর্থাৎ অপশন সিটা হচ্ছে আমাদের জন্য কারেক্ট অ্যান্সার, অপশন সি। ঠিক আছে, একটু মিলিয়ে নেবে। ওকে, নেক্সট কোশ্চেন এসো, 5 কোশ্চেন। একটি আহিত কণার ভর এত কেজি এবং এত ভোল্ট পার মিটার তড়িৎ ক্ষেত্রের সাহায্যে কণাটিকে প্রলম্বিত অবস্থায় রাখা আছে, যাতে কণাটি উপরে উঠতে বা নিচে নামছে না। আচ্ছা, উপরে উঠছে না বা নিচে নামছে না, কণাটির আধান কত? দেখো ডায়াগ্রামটা একটু বোঝা নাও। ধরো এই উপর দিকে একটা ইলেকট্রিক ফিল্ড কাজ করছে। ঠিক আছে, উপর দিকে ইলেকট্রিক ফিল্ডটা কাজ করছে, এইখানেতে একটা কোনো আধান আছে, কিউ আধান। ওকে, তো কিউ আধানের জন্য এটা ধরো ই ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ডটা কি নাম দিলাম? ই, মানে তার প্রাবল্যটা হচ্ছে ই, তাহলে তার উপর ফোর্সটা কোন দিকে কাজ করবে? উপর দিকে কিউ ই, এটা হচ্ছে ম্যাজিক। ওকে, কিন্তু এই যে আধানটা একটা কোনো বস্তু, তাতে তো আধানটা দেওয়া আছে, বস্তুটাতে একটা ভর আছে, ভরটা কোন দিকে, মানে ভর কোথায় থাকে? ভর তার টোটালটা জুড়ে থাকে, কিন্তু তার জন্য যে একটা ওজন, ওজনটা কোন দিকে কাজ করবে? এমজি নিচের দিকে। স্বাভাবিক অবস্থায় বা ব্যালেন্স অবস্থায় বা সাম্যাবস্থায়, আমি লিখতে পারি সাম্যাবস্থায়, সাম্যাবস্থায় এই উপর দিকে যে ফোর্সটা ইলেকট্রিক ফিল্ডের জন্য কিউই ইকুয়াল টু নিচের দিকে যে ওজনটা এমজি। ঠিক আছে, দুটোকে সমান করে কিউটা বার করে নাও, কিউ সমান এমজি বাই ই। একটু দেখে শুনে মানগুলো বসাও। আচ্ছা, ইলেকট্রন বলেছে নাকি? ইলেকট্রন বলে ইলেকট্রনের ভর তোমাদের জানা আছে, এটা মুখস্থ রাখবে না? বলেনি। একটা আহিত কণার ভর 9.9 10⁻⁻15 আর 3 × 10⁻⁴। ওকে, তো 9.9 × 10⁻15, জি এর মান তোমরা জানো 9.8, এটাকে সুবিধার্থে 10 ধরে নাও। ঠিক আছে, মানে জি এর মানটা 9.8 এসআইতে 10 ধরে নাও, আর ই এর মানটা বলে দিয়েছে 3 × 10⁻⁴। এটাকে একটু ক্যালকুলেট করে নাও। 3, এটা কালে 3.3, তাহলে এটা হবে 3.3 × 10⁻15 - 4, 11, 11 আর 12, 3.3 10⁻12 এত কুলম্ব। তো অ্যান্সার 3.3 10⁻, কি রে কিছু কি ভুল করলাম নাকি? আচ্ছা, একটু ভুল হয়েছে, এটা -15 আছে। ঠিক আছে, এটা -15 আছে, তাহলে -15 -19 আর 10 -18। ওকে, -18 দেখে নিই, 3.3 10⁻−18। ঠিক আছে, এত কুলম্ব। তাহলে অপশন কোনটা সঠিক বললাম? দেখো অপশন আমাদের সঠিক আসছে, কই অপশন কোথায় গেল? বি এরটা, অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। বুঝতে পারবে যে উপর দিকে ইলেকট্রিক ফোর্স আর নিচের দিকে ওয়েটটা তার কাজ করছে বলে এরকমটা। ঠিক আছে, পরের কোশ্চেন। 6 একটা বাম স্তম্ভ ডান স্তম্ভ আছে, তাহলে এগুলো সবগুলো আমাকে বার করে দেখাচ্ছি। ঠিক আছে, তারপর অ্যান্সার আমরা খুঁজছি। তো এখানে কিন্তু এই ভুলটা করো না, প্রচুর ছেলেমেয়েরা এই ভুলটা করে, আন্দাজে দাগ দেয়। ওটা প্রথম থেকে টার্গেট রাখো না, এটা লাস্ট মোমেন্ট, মানে যখন তোমার হাতে কোনো অস্ত্র থাকবে না, তখন লাস্ট মোমেন্টে তুমি আন্দাজে দাগ দিতে পারো। তাও যদি কিছু ক্লু থাকে তবে মানে আন্দাজে দাগ দেওয়াটা সাজে। যে ধরো তুমি অ্যান্সারগুলো বুঝতে পারছো, প্রেডিকশন করতে পারছো যে এইটা হবেই না, কারণ আমি জানি এটা থিওরি, এটা সুতরাং এটা হওয়া বাদ, সুতরাং ওই অপশনগুলো কেটে বাদ দিলে, এইটাকে বলে এলিমিনেশন মেথড। যত কেটে বাদ দিতে পারো তত ভালো, দিয়ে লাস্টে যেটা পড়ে থাকবে সেইগুলো নিয়ে আলোচনা করবে। মানে 4টে অপশনের মধ্যে যদি 2টো বাদ দিয়ে দিতে পারো না, বাকি 2টো থেকে সিলেক্ট করা অনেক সোজা হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা আমি 6-এর জায়গায় বাম স্তম্ভ ডান স্তম্ভে আসছি। প্রথমে বলেছে ধারকত্ব এর মানে প্রত্যেকটা মাত্রা দিয়েছে, বুঝেছো? আমি এক কাজ করে এক এক করে লিখছি। একের ধারকত্ব, ধারকত্ব রাশিমালাটাকে মনে করো, কিউ সমান তো সিবি, তাই না? তাহলে সি সমান হচ্ছে কিউ বাই ভি, কিউ মানে হচ্ছে আইটি, মানে কারেন্ট ইনটু টাইম, ভি মানে হচ্ছে ডব্লিউ সমান কিউ ভি, মনে আছে? অর্থাৎ আমি আরেকটা লিখে রাখছি, ডব্লিউ সমান হচ্ছে কিউ ভি। তো ডব্লিউ সমান যখন কিউ ভি, ভি মানে লিখতে পারি ডব্লিউ বাই কিউ। তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে কাজ করি, এটাকে একবারে লিখি, ডব্লিউ বাই কিউ, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে ডব্লিউ বাই কিউ। ওকে, তাহলে কিউ স্কোয়ার বাই ডব্লিউ, কিউ স্কোয়ার মানে হচ্ছে আইটি, কিউ সমান আইটি তার হোল স্কোয়ার, ডিভাইডেড বাই ডব্লিউ মানে হচ্ছে এনার্জি, মানে ওয়ার্ক ডান, অর্থাৎ কৃতকার্য, কৃতকার্য মানে এনার্জি, তার মাত্রা হয় এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 ক্লাস 11। ঠিক আছে, তাহলে আই স্কোয়ার টি টু দি পাওয়ার -2 আর 2 মিলে হচ্ছে 4, এল টু দি পাওয়ার -2, এম টু দি পাওয়ার -1। ওকে, এটা থাক এখন। আচ্ছা, এখানে মনে হচ্ছে কোনো একটা অপশন ভুল আছে, কারণ দেখতে পাচ্ছি কোনো অপশনে টি এর মাথায় 4 নাই। এই যে এটা টি এর মাথায় 4 একটা আসতেই হবে, মনে হচ্ছে একটা অপশন ভুল আছে। দেখি লাস্টে কোনটা আছে। আপেক্ষিক আবেশিক আধান, এটা একটু বার করে নি। 2 আপেক্ষিক আবেশিক আধান, আমি অ্যান্সারটা বলে দিতে পারতাম যে এইভাবে তোমরা ঝাটাং করে বার করবে, সেটা লাস্টে বলছি, আগে কিন্তু জিনিসটা বোঝো। তো সেটাকে সেই পরাবৈদ্যুতিক ধ্রুবক মনে হচ্ছে, ওইটাকেই বলা হয় কিউ সমান কিউ সমান দেখো এপসিলন বাই এপসিলন 0, এটাকে ডিনোট করে, মানে এটা হচ্ছে আধান মাত্রাহীন, মাত্রাহীন একই একক অর্থাৎ সমজাতীয় রাশির অনুপাত আর কি। তো তাহলে এখানে একটু দেখে নাও তো, 2-এরটা মাত্রাহীন কোনটা, 2-এর ডি কোথায় অ্যান্সার আছে? ও, অপশন সি এতেই একমাত্র আছে, বাকি আর কোথাও নাই। এখানে দেখি কিন্তু অ্যান্সারটা বার করা না যায়, বুঝলে? তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন সি। তবু আমি বার করে করে দেখাচ্ছি। 3-এরটা কি বলেছে?
দেখো শক্তি ঘনত্ব মাত্রা বার করো। আচ্ছা এটা তার মানে কি দাঁড়াচ্ছে, ডিটা নাকি? আচ্ছা শক্তি ঘনত্ব, দেখো শক্তি ঘনত্ব মানে হচ্ছে টোটাল এনার্জি ডিভাইডেড বাই টোটাল আয়তন। একক আয়তনের যে শক্তি সেটা হচ্ছে শক্তি ঘনত্ব। তো শক্তির কি হয়, মাত্রা একটু আগে বার করলাম, এম এটা কার্যের যা মাত্রা শক্তিরও তাই মাত্রা। তাহলে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই একক আয়তন এল কিউব। তাহলে কি দাঁড়াচ্ছে, এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2, আর কিছু নয়। তো খোঁজো এম এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2, মানে এ তে আছে, দেখো অপশন মানে বাম স্তম্ভে ডান স্তম্ভে এ তে আছে। তাহলে তিনেরটা হবে এ। খোঁজার পর কোনটা আছে, তিনের এ। ও এটা আবার তিনটে অপশন আছে, ঠিক আছে, একটা অ্যান্সারই পেয়ে গেছে। দেখো দুইয়ের ডিটা অ্যান্সার খুঁজে নিয়েছি না। লাস্ট হচ্ছে মেরুবর্তিতা, 4-এর দাগ। জিনিসগুলো জেনে রাখো, তাই আমি এত ডিটেলসে বললাম, না হলে একবারই অ্যান্সার দাগ দিয়ে বেরিয়ে যাওয়া যায়। ঠিক আছে, মেরুবর্তিতা এটা মানে হচ্ছে টোটাল যে পোলারাইজেশন বা দ্বিমেরু ভ্রামক ওকে একক ক্ষেত্রফলে যে টোটাল দ্বিমেরু ভ্রামক এখানে পোলারাইজড করে, সেটা হচ্ছে মেরুবর্তিতা। তো দ্বিমেরু ভ্রামকের ফর্মুলা কি হয়, পি বাই এ। পি মানে কি হয় তোমরা জানো, এটা পি মানে হচ্ছে ধরো আধান ইন্টু যে কোনো দুটো, এখানে ধরো একটা ছোট মাইনাস কিউ আছে, এই একটা প্লাস কিউ, ঠিক আছে, এদের মধ্যবর্তী ডিস্টেন্স যদি ডি হয়, তাহলে দ্বিমেরু ভ্রামক হয় আধান ইন্টু এদের যে ডিস্টেন্স, অর্থাৎ কিউ ইন্টু ডি ডিভাইডেড বাই এরিয়া। এরিয়া মানে আমি কি লিখতে পারি, সরি মেরুবর্তিতা মানে হচ্ছে একক আয়তন। হ্যাঁ আয়তন, একটু ভুল হলো, আয়তন মানে আয়তনটাকে আমি লিখতে পারি এ ইন্টু ডি। তাহলে এটা হবে এ ইন্টু ডি। তাহলে কি দাঁড়ালো, কিউ বাই এ। কিউ মানে হচ্ছে আইটি, তাই না, আইটি বাই এ। আই টি, এ মানে হচ্ছে এল স্কোয়ার। তাহলে কি হচ্ছে এম টু দি পাওয়ার 0। আচ্ছা কোথায় লিখি এটাকে, ভালো করে লিখছি না। তাহলে এটা আছে দেখো এম টু দি পাওয়ার 0 m9 আই টু দি পাওয়ার 1 টি টু দি পাওয়ার 1 এল টু দি পাওয়ার -2। খোঁজো এম টু দি পাওয়ার 0 আই টু দি পাওয়ার 1, হ্যাঁ তার মানে বি এরটা। তাহলে এটা দাঁড়াচ্ছে বি। এরপর বোঝানো 4-এর অ্যান্সার হচ্ছে বি। তো অলরেডি অ্যান্সারটা বলে দিয়েছি, অপশন সিটা অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পেরেছো যে কি করে বার করলাম, সবগুলো একবার ডিটেলস আলোচনা করে দিলাম। দেখো যদি বুঝতে অসুবিধা হয় একবার ব্যাকে ভিডিওটাকে একটু পজ করে বা ব্যাকে গিয়ে আরেকবার দেখো। আমরা পরের কোশ্চেন এগিয়ে যাচ্ছি। ভ্যান ডি গ্রাফ জেনারেটর ব্যবহার করা হয় কি জন্য, উচ্চ তড়িৎ প্রবাহ না, ওটা স্থির তড়িতে ব্যবহার হয়। দেখবে উচ্চ বিভব পার্থক্য, হ্যাঁ কিউ সমান সিবি, এই যে একটা ফর্মুলা আছে না, যত বেশি বেশি আধান জমা হবে কিউটা যত বাড়ানো যায়, ওখানে কিন্তু কিউটাকে মানে অ্যাকচুয়ালি আধান সৃষ্টি করা যায় না, কিউটাকে নতুন করে রূপান্তর করে তৈরি করে নেওয়া যায়। তো সেক্ষেত্রে বিভব ভিটা তত বাড়তে থাকে। তাহলে অ্যান্সার কোনটা দিয়ে দেবো, এখানে 7-এর দাগে অ্যান্সার লিখে দিচ্ছি। 7-এর অ্যান্সার হচ্ছে বি, অর্থাৎ উচ্চ বিভব তৈরি করার জন্য, কারণ উচ্চ আধান তৈরি করা যায়, তার উচ্চ আধান তৈরি করা মানে উচ্চ বিভব তৈরি করা যাবে। ওকে, উচ্চ বিভব পার্থক্য তৈরিতে। ঠিক আছে, এরপর 8-এর কোশ্চেনটা, একটি ধারকের আধান 2 কুলম্ব বাড়ালে সঞ্চিত শক্তি 44% বাড়ে, তাহলে ধারকের প্রাথমিক আধানের মান কত? ওকে, আচ্ছা আধানের ধারকের সঞ্চিত শক্তি রাশিমালাটা কি গো, ধারকে সঞ্চিত শক্তি, ঠিক আছে, এটা কি হয়, ধারকের সঞ্চিত শক্তি কিউ স্কয়ার বাই 2c। এটা মনে হবে হাফ কিউ ভি, দুটো হয়, আর একটা হয় হাফ কিউ ভি, আরেকটা হয় হাফ সিবি স্কয়ার। তোমরা কি করবে, এখানে ভি তো দেয়নি, ভোল্টেজ নিয়ে কিছু কোশ্চেন দেয়নি, আধান দিয়েছে ধারক বলে দিয়েছে, তাহলে এইটাকে ইউজ করবে। আধান আছে, কিউ আছে, সি আছে, ঠিক আছে। তো প্রথমে বলেছে যা ছিল এটা হচ্ছে ধরো প্রাথমিক, ধরে নিচ্ছি এটা প্রাথমিক, আর বেশি লিখছি না, তোমরা লিখতে পারবে, এমসিকিউতে তো লেখালেখি কিছু যায় আসে না, শুধু ওএমআর বোঝানো নিয়ে কাজ। তাহলে এটা হচ্ছে প্রাথমিক সঞ্চিত শক্তি। 2 কুলম্ব বাড়ানোর পর অন্তিম শক্তি এটা কত হবে, তো এটা হবে কিউ এর জায়গায় কিউ প্লাস 2 করে দাও, কিউ প্লাস 2 বাই সি তার হোল স্কয়ার বাই 2c। তো দুটোর যে পার্সেন্টেজের চেঞ্জটা বলেছে 44%, এটাকে E2 ভাবতে পারো, এটা হচ্ছে E1, ঠিক আছে, আর এটা হচ্ছে E2। তাহলে শর্তে E2 মাইনাস এটা হচ্ছে চেঞ্জ বাই প্রাথমিক E1 ইন্টু 100% সমান 44%। তো এক কাজ করো, আমরা এইভাবে লিখছি E2 বাই E1 -1 সমান 44/100। তাহলে এখান থেকে E2 বাই E1, ঠিক আছে, সমান 144/100। এটাকে পূর্ণবর্গ আসবে, তার মানে 12/10 তার হোল স্কয়ার, মানে 6/5 তার হোল স্কয়ার। এটা করে রেখে দিলাম, বুঝলে, একটু পরে লাগবে দেখো। আচ্ছা E2 বাই E1টা বার করো, কোথায় গেল, এটা E2 এটা E1, কিউ এটা দেখো লিখছি কিউ প্লাস 2 তার হোল স্কয়ার E2 বাই কিউ স্কয়ার। 2c টা দেখো কেটে যাবে, এইটা আর এটা ভাগ করলে 2c কেটে যাচ্ছে, বুঝতে পারছো, এইটাকে এইটা দিয়ে ভাগ করে দাও।
তাহলে শুধু 2c টা কেটে যাবে, বাকি স্কোয়ার রাশি পড়ে থাকবে সমান 6/5 তার হোল স্কোয়ার। উভয় দিকে বর্গমূল করে দিলে q+2/q সমান 6/5। তাহলে এখান থেকে 1+2/q ভেঙে দিচ্ছি সমান 1+1/5। এই দিকে 1 কেটে গেল, তাহলে এখান থেকে 2/q সমান হচ্ছে 1/5। তাহলে কোনাকুনি গুণ করলো q সমান 10 কুলম্ব। ওকে, আশা করি বুঝতে পেরেছো, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। 10 কুলম্ব অ্যান্সার কোনটা দাঁড়াচ্ছে তাহলে? তাহলে অ্যান্সারটা খুঁজে নিই। হ্যাঁ, অপশন ডিটা হচ্ছে অ্যান্সার। ওকে, আর তোমাদের সেকেন্ড মানে তোমরা তো অলরেডি সেকেন্ড সেমিস্টার 11 পেরিয়ে এলে, কেমন কি পরীক্ষা হয়েছে একটু, অনেকেই কোশ্চেন আমাকে পাঠিয়েছিল জিমেলে। তোমাদের পিডিএফে বলেছিলাম যে যখন যেটা সমস্যা হবে, দেখো আমার যে একটা কথা সবাইকে মিলিয়ে মানে মিলেও গেছিল পিডিএফ এর ব্যাপারটা, যে পিডিএফটা তোমাদের সবচাইতে বেশি কাজে লাগবে পরীক্ষার টাইম এসে গেলে, তখন ভিডিও দেখার টাইম থাকবে না। এবং আমার নিজস্ব অভিজ্ঞতা হলো এই বছরে, যখন তোমাদের পরীক্ষা এসছে, পরীক্ষাটা ছিল সম্ভবত 17ই ফেব্রুয়ারি, তাই তো ফিজিক্সের পরীক্ষাটা। অনেকে 11-এ যারা আছে তাদের অনেকে ডেট বিভিন্ন ডেটেও হয়েছে দেখছি। তো সেই সময়টাতে অর্থাৎ ফেব্রুয়ারির ওই 12 থেকে 17 ওর মাঝখানে শুধু বাংলা ইংরেজি পরীক্ষাটা হয়ে যাওয়ার পরই ফিজিক্সের পরীক্ষা ছিল। ওই বাকি যে মাঝখানে 3-4 দিন সবাই সময়টা পেয়েছিল, ওই সময় পিডিএফ ডাউনলোড করার যে একটা হিড়িক, মানে যে একটা টেন্ডেন্সি তখন লক্ষ্য করেছিলাম, প্রচুর পিডিএফ ডাউনলোড করেছে ওই সময়টাতে। মানে হ্যাঁ, প্রথম থেকে যার যেরকম দরকার নিয়েছিল ঠিকই, কিন্তু ওই সময়টা সব থেকে বেশি দেখেছিলাম। তো তখন উপলব্ধি করলাম যে হ্যাঁ, আমার যে আইডিয়াটা ঠিকই কাজে লেগেছে, যে না তোমাদের পরীক্ষার টাইমটাতে সময় বাঁচাতে হবে। ঠিক আছে, তাই এখন ভিডিও দেখো, পিডিএফ চাইলে এখন নিতে পারো, নাহলে লাস্টের দিকে নিতে পারো, তোমাদের ব্যাপার। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তবে কালেক্ট করে রাখবে শুধুমাত্র পরীক্ষার টাইমে কথা ভেবে, তখন কিন্তু আর টাইম নিয়ে যেন মাতামাতি করতে না হয়। পরে কোশ্চেন এসো। 9 একটা সার্কিট দিয়েছে, দেখো বলে হচ্ছে পদার্থের চিত্র অনুসারে এ আর বি এর মধ্যে বিভব পার্থক্য কত। ওকে, যে পদার্থের চিত্রানুসারে এ ও বি এর মধ্যে বিভব পার্থক্য হলো ড্যাশ ভোল্ট। ওকে, তো এ বিন্দু হচ্ছে এটা, বি বিন্দু ধরো এটা। তো এ আর বি এর মধ্যে বিভব পার্থক্য বার করা মানে মনে রাখবে সবসময় যে ভিবি মাইনাস ভিএ এটা সবসময় এক্সটার্নালি মেজার হয়। আমি কি বললাম? এক্সটার্নাল ভাবে মেজার হয়। সেটার মানে কি, ব্যাটারির ভিতর দিয়ে কিন্তু যাওয়া যাবে না। আমি যদি এ থেকে বি এই রাস্তাটা ফলো করি, ঠিক আছে, এখানে দেখো দুটো ব্যাটারি আছে, মুখোমুখি আছে, মানে এখানে ভোল্টেজটা মাইনাস হয়ে যাবে। কেন হবে বলছি, যে এ কারেন্ট পাঠাবে এই দিকে, অর্থাৎ এ এই দিকে কারেন্ট পাঠাবে, কিন্তু এই ব্যাটারিটা এই দিকে কারেন্ট পাঠাবে, দুটো কারেন্ট তো বিপরীত, তো বিয়োগ হয়ে যাবে। তো যে কারণে ভোল্টেজটা এফেক্টিভ যে ভোল্টেজ সেটা বিয়োগ হয়ে যাবে। এখন ব্যাপারটা হচ্ছে, আমি যদি এই পথ থেকে এই পথের মধ্যে মাপি, তাহলে কিন্তু ব্যাটারি ভিতরে পড়ে আছে। যখন ব্যাটারি ইন্টারনাল যখন মাপা হবে, মনে রাখবে এটা, যে ব্যাটারির ভিতর দিয়ে, মানে ব্যাটারির ভিতর দিয়ে যখন মাপা হবে, তখন সেটা হয়ে যাবে ইএমএফ। ঠিক আছে, অর্থাৎ ইলেকট্রোমোটিভ ফোর্স বা তড়িৎ চালক বল। কিন্তু আমাদেরকে কি বলেছে, বিভব পার্থক্য মাপতে বলেছে। তাহলে আমরা কি করব, আমরা এই পথটাকে ফলো করবো, অর্থাৎ এ বি এই যে এক্সটার্নাল পথটা আছে। আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো টোটালটা যদি আমরা অ্যাপ্লাই করো, হয় কার্চফস ল হোক বা ওহমের সূত্র যেটা অ্যাপ্লাই করো, টোটাল রোধ শ্রেণী সমবায় কতটা আছে গো? এ আর বি এর মধ্যে পুরোটা দেখো শ্রেণী সমবায় আছে সবটাই। ঠিক আছে, তাহলে দেখো 1 ওহম, 2 ওহম, 9 ওহম, টোটাল 12 ওহম। ব্যাটারি ভোল্টেজ কতটা আছে? 8 - 4 হবে, মানে অ্যাকচুয়ালি কারেন্টটা এই দিকে যাবে, অর্থাৎ এই দিকে হয়ে এই দিকে ফলো করবে। ঠিক আছে, এই দিকে ফলো করবে, কারণ এ 8 ভোল্টে আছে, এ ঠেলবে এই দিকে বেশি, ওই দিকে কিছুটা মাইনাস হবে। কত মাইনাস হবে? 4 মাইনাস হবে। ওকে, তাহলে দেখো ভি এফেক্টিভ মানে হচ্ছে 8 - 4 সমান 4 ভোল্ট। ওকে, আর টোটাল রেজিস্ট্যান্স 8 সমান কত আছে? 1 + 2 + 9 সমান 12 ওহম। তাহলে ভি সমান আই আর ফর্মুলা থেকে ইউজ করো, 4 সমান আই ইন্টু আর, আর মানে হচ্ছে 12। তাহলে আই সমান কত পাচ্ছ? 4/12 মানে হচ্ছে 1/3 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এখন বলেছে আমাদের এ আর বি এর মধ্যে বিভব পার্থক্য কি করব? এ আর বি এর মধ্যে ওহমের সূত্র আবার অ্যাপ্লাই করো। এদের মধ্যে বিভব পার্থক্য মানে হচ্ছে এই যে রেজিস্ট্যান্সটা আছে, মানে এক্সটার্নালি আমি বার করতে বলেছি, কিন্তু বিভব পার্থক্য সবসময় এক্সটার্নালি বেরোবে। আর ইএমএফ ব্যাটারির ভিতর দিয়ে যাবে। যদি ইএমএফ বলতো তখন এই দিকটা ভাবতাম। ঠিক আছে, তো তাহলে দেখো ভি ইফেক্টিভ ভি এ বি মানে ভি এ আর বি এর মধ্যে যে বিভব পার্থক্য ভি এ বি, এটা মান হবে, আচ্ছা একটু ভালো করে লিখে দিই, ভি এ বি মানটা কত দাঁড়াচ্ছে তাহলে? কারেন্ট ইন্টু এই রেজিস্ট্যান্স, ভি সমান আই আর ফর্মুলা, তাহলে কারেন্ট মানে হচ্ছে আই ইন্টু এখানে 9 ওহমটা পাচ্ছি, দেখো ভি এক্সটার্নালি 9 ওহম পাচ্ছি, তাহলে এটা হবে দেখো 1/3 ইন্টু 9 সমান 3 ওহম। ওকে, 3 এই সরি 3 ওহম কি করে হয়? 3 ভোল্ট। আচ্ছা 3 ভোল্ট। তো হ্যাঁ, অ্যান্সার হচ্ছে অপশন সি। অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, প্রদত্ত লেখচিত্রটি সময়ের সঙ্গে একটি পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িতের পরিবর্তন দেখিয়েছে। প্রথম 15 সেকেন্ডে পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত আধানের পরিমাণ কত হবে? প্রদত্ত লেখচিত্রটি সময়ের সঙ্গে একটি পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িতের পরিবর্তন দেখাচ্ছে। তো 15 সেকেন্ডের মধ্য দিয়ে প্রবাহিত আধান, দেখো 15 সেকেন্ড টাইমটা কোথায় পাবো? এই দিকটা সেকেন্ডে প্রকাশ করছে, 10, 20,
25। তো 10 আর 20 মাঝখানে এই জায়গাটা ঠিক 15 সেকেন্ড পাবো। বোঝাতে পেরেছি? ঠিক মিডল পয়েন্টে, তার মানে এখানে একটা ডট ডট টেনে নাও। তাহলে দেখো এখানে সময়ের সাপেক্ষে কারেন্টটা চেঞ্জ হচ্ছে, প্রথমে বাড়ছে আবার স্মুথ থাকছে আবার কমছে, এরকম হচ্ছে। তো তাহলে এক্ষেত্রে আমরা কিউ মানটাকে আমরা ইন্টিগ্রেশন করে বার করবো, আইডিটি। ঠিক আছে, এখানে আইটি না করে আইডিটি ইন্টিগ্রেশন করে দেবো। তো আইডিটি ইন্টিগ্রেশন করা মানে হচ্ছে, তোমরা ক্লাস 11 বা 12 শিখে ফেলেছো ম্যাথের, যে আইডিটি, এই দিকটা আই এই দিকটা টি, এই 15 সেকেন্ড পর্যন্ত এর মানে হচ্ছে এই যে এরিয়াটা দেখছো এর এরিয়াটা। ঠিক আছে, মানে এটা একটা ট্রাপিজাম। দেখো ট্রাপিজামের এই অংশটা দেখো সমান্তরাল ভাবে, আমি একটু নাম দিয়ে দিই এ বি সি ডি। তো তাহলে কি দাঁড়াচ্ছে 15 সেকেন্ডে প্রবাহিত আধান সমান এ বি, ট্রাপিজাম এ বি সি ডি। আচ্ছা, একটা ট্রাপিজাম এঁকে দিচ্ছি, এটা ট্রাপিজাম। ঠিক আছে, মানে যা এক জোড়া বাহু হচ্ছে সমান্তরাল কিন্তু সমান নয়। তো এ বি সি ডি এর ক্ষেত্রফল। তো ট্রাপিজামের ক্ষেত্রফলের ফর্মুলা কি তোমরা জানো অলরেডি, হাফ ইন্টু, তারপর দেখো এই সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি কত হয়, এখান থেকে এটা আর এখান থেকে এটা। খেয়াল করো, এখান থেকে এটা 15 সেকেন্ড মানে 15, আর এখান থেকে এটা কত, এই যে অংশটা 10 থেকে 15 মানে এখান থেকে এটা, তাহলে এটা হবে 5। তার মানে কি দাঁড়ালো 15 প্লাস 5 ইন্টু উহাদের মধ্যে লম্ব দূরত্ব। ঠিক আছে, উহাদের মধ্যে লম্ব দূরত্ব কত, এখান থেকে এইটা মানে এখান থেকে এইটা, অর্থাৎ 10 ইন্টু 10। তাহলে কত দাঁড়াচ্ছে, হাফ ইন্টু 15 5 কত হয় 20 ইন্টু 10, 10 10 100 কুলম্ব। ওকে, অর্থাৎ 15 সেকেন্ডের টোটাল প্রবাহিত আধান হচ্ছে এই যে এরিয়াটা, কিউ সমান আইটি, মানে আই ইন্টু টি করলে তো এরিয়াই হয় একটা। তো অ্যান্সার কোনটা আসছে, অপশন সি, অর্থাৎ অপশন সিটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, বোঝাতে পেরেছি। নেক্সট, পরে কোশ্চেন, একটা বর্তনী দিয়েছে, প্রদত্ত বর্তনীতে প্রতিটি তারের রোধ 10 ওহম, এ আর বি বিন্দুর মধ্যে তুল্য রোধের মান কত হবে। তো বর্তনীটা এঁকে ফেলো। দেখো প্রত্যেকটা রোধের মান দিয়ে দিয়েছে 10 ওহম করে, আর এ আর বি এর মধ্যে তুল্য রোধ বার করবো। আমি এর যে তুল্য সার্কিটটাকে আঁকার চেষ্টা করছি। খেয়াল করো, এই যে ডি বিন্দু আর এ বিন্দু একই, কেন বলতো মাঝখানটা শর্ট করা আছে, কোনো রোধ নাই। ঠিক আছে, কোনো রেজিস্ট্যান্স যুক্ত নাই। তাহলে এই দুটো বিন্দুকে একসাথে ভাবো। আর এইখানে দেখো, এইখানে যে বিন্দুটা, আচ্ছা এটা কোনো নাম আছে কি, হ্যাঁ সি নাম আছে, এ বি সি। তো সি আর এফ বিন্দু একই, অনুরূপভাবে ই আর বি একই। তো আমি একটু কায়দা করে আঁকছি। দেখো উপরে দুটোকে সমান্তরাল আছে, খেয়াল করো, এইভাবে বুঝলেই বুঝতে পারবে এটা। ঠিক আছে, এই দুটো রেজিস্ট্যান্স। ওকে, তো এইটা একটা বিন্দু, মানে এটাকে সি আর এফ কে যে কোনো একটা বিন্দু ভাবো, সি ভাবো। আর এইখানে এরা একসাথে কানেক্টেড আছে কোথায়, এই এ আর ডি কে একটাই ভাবো, এ ভাবো। ওকে, অনুরূপভাবে এই দুটো দেখো সমান্তরালে আছে, অর্থাৎ এখান থেকে আমি আঁকছি যে এইভাবে দেখো এই দুটো রেজিস্ট্যান্স। ঠিক আছে, এই দুটো রেজিস্ট্যান্স দেখো একসাথে আছে, কোথায় কানেক্টেড আছে, তারা এই যে এ আর বি একটাই বিন্দু, তাহলে এটাকে বি ভাবো। ওকে, তাহলে এখান থেকে কি পেলাম, 10 আর 10 এর সমান্তরাল কত হয়, 10/2, অর্থাৎ 10/2 সমান 5। এইখানেও 10/2 5, পুরোটা মিলে দেখো আবার সিরিজ আসছে। তার সাথে ফাইনালি এই যে কানেকশনটা, এটাকে এইখানটা দেখো দুটো 10 মিলে এখানটা আবার 5 হবে এইখানটা। ঠিক আছে, তাহলে দুটো 10 মিলে ফাইনালি এখানটা কানেক্টেড। তাহলে এইখানটা কত আসছে 5, আমি ওইটাকে একবার আঁকছি 5, এটা 5, এইখানটা কত দাঁড়াচ্ছে 5, আবার আঁকছি 5। ঠিক আছে, আর এইটা কত, এই দুটো কানেক্টেড আছে কত, এই এ বিন্দুতে আর বি বিন্দুতে। তো এইখানটা আবার আছে 5। ওকে, এখানটা আশা করি বুঝতে পারলে, এই দুটো মিলে 5, এখানে 5, এখানে 5। তো এই দুটো মিলে একটা সিরিজ তৈরি করছে এটা। আর এটা ফাইনালি এই পয়েন্ট দুটোকে ভাববে সবসময়, সবসময় তোমরা জাংশনকে ভাববে। ঠিক আছে, এই জাংশনটা কখনো কিন্তু লাইনটাকে ফলো করতে জানো, তোমাদের একটা মানে তোমাদের মধ্যে একটা ভুল প্রসেস আছে, সেটা হচ্ছে অনেকে লাইনটাকে ফলো করে, সেটা করা যাবে না। ওকে, সবসময় জাংশন গুলোকে ভাববে। তো তাহলে এখানে কি দাঁড়ালো, 5 আর 5 মিলে কত হয় 10, 10 আর এখানে 5, তাহলে এটা দাঁড়াচ্ছে দেখো, এটা হচ্ছে 10 ওহম, আর তার সাথে সমান্তরাল হচ্ছে 5 ওহম। ওকে, তাহলে এটা হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে এ বিন্দু। তাহলে 10 আর 5 এর তুল্য কত হয়, গুণফল বাই যোগফল, অর্থাৎ 10 গুণিত 5 বাই 10 প্লাস 5, গুণফল বাই যোগফল মানে 50/15। কাটাকুটি করো, 5 10 50, 5 3 15। অ্যান্সার কিভাবে আছে, 10 এর 3 ওহম। ওকে, তাহলে এত অ্যান্সার, মানে অপশন সিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, তাই তো, অপশন সি। ঠিক আছে, 11টা হচ্ছে অপশন সি। 12টা, পদ্ধতি চিত্রে আয়ের মান কত। এই দেখো আয়ের মানটা বার করতে হবে, আমরা এখানে কার্চফস ল অ্যাপ্লাই করব। কার্চফস যে কেসিএল, মানে প্রথম সূত্রটা কার্চফস কারেন্ট ল। ঠিক আছে, এই বিন্দুটাতে ধরো এইটা এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু, এই সি বিন্দুতে তোমরা অ্যাপ্লাই করো। তাহলে কি দাঁড়াচ্ছে, টোটাল যতটা কারেন্ট ঢুকছে, ওকে, তিনটে জায়গায় হচ্ছে 5 4 3, এই তিনটে ঢুকছে, ততটাই বেরিয়ে যাবে। অর্থাৎ টোটাল আই সমান আমরা লিখতে পারি 5 + 4 + 3। কেন এটা হয়, কারণ কার্চফস ল আমরা জানি যে কোথাও এখানে যে জাংশনগুলোতে কোনো কারেন্ট বা আদান স্টোর হয় না, যতটা ঢুকবে ততটাই ফাইনালি বেরিয়ে যাবে। ঠিক আছে,
তাহলে এখান থেকে কি দাঁড়ালো, আই সমান 5 আর 4 9 3 12 অ্যাম্পিয়ার। অ্যান্সার মিলে না? এই ধরনের কোশ্চেনগুলো দেখা মাত্র বেরিয়ে চলে যেতে পারবে, মানে কোনো টাইম নষ্ট করবে না। অপশন সিটা হচ্ছে আমাদের জন্য কারেক্ট অ্যান্সার। ওকে, বুঝতে পেরেছো? নেক্সট 13টা, পদার্থ চিত্রে গ্যালভানোমিটারের পার্ট শূন্য হলে আর এর মান কত হবে? এটা একটা বড় অঙ্ক আছে, কিন্তু ভালো করে করো। দেখো এখানে আমরা কেভিএল অ্যাপ্লাই করবো, কার্চফস ভোল্টেজ ল, যে কারেন্ট লুপ আমরা জানি যে লুপ মেথড, আর একটা হচ্ছে মেশ অ্যানালাইসিস, লুপ অ্যানালাইসিস। আমরা লুপ অ্যানালাইসিসটা ইউজ করব। তো এই 12 ভোল্টটা কারেন্ট এই দিকে পাঠাবে, তাই তো? তাহলে এই দিকে একটা লুপ ধরে নিচ্ছি, এটা ধরো এই লুপটাতে কারেন্ট যাচ্ছে I1, আর এই 2 ভোল্টেজটা কারেন্ট এই দিকে পাঠাবে, এই দিকে। তো এইখানটা ধরে নিচ্ছি এইভাবে, কারেন্টটাকে I2 ধরে নিচ্ছি, ঠিক আছে? তাহলে প্রথম আর দ্বিতীয়, এটা হচ্ছে 1 নম্বর লুপ, আর এটা হচ্ছে 2 নম্বর লুপ। তো 1 আর 2 তে আমরা কেভিএল অ্যাপ্লাই করি। 1 নম্বর লুপে কেভিএল থেকে পাই, কেভিএল থেকে পাই কি পাচ্ছি দেখো, 500 আর এই দুটোর মধ্যে I1 কারেন্ট যাচ্ছে, তাহলে টোটাল ভোল্টেজ ড্রপ কত? 500 প্লাস আর ইন্টু I1, ঠিক আছে? আবার এই দিক থেকে দেখো I2 আসছে এর মধ্যে, আর এর মধ্যে, তাহলে প্লাস I2 আর ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে? 12 ভোল্ট কাজ করছে। এখন এই মানে এই যে লুপটার মধ্যে অনলি 12 ভোল্টেজ কাজ করছে। দ্বিতীয় লুপটাতে একইভাবে অ্যাপ্লাই করো 2 নাম্বার লুপে, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, এখানে জি এর একটা রেজিস্ট্যান্স জি প্লাস আর, এই দুটোর মধ্যে কিন্তু I2 আকারে যাচ্ছে, ঠিক আছে? তাহলে টোটাল ভোল্টেজ ড্রপ কত যাচ্ছে? জি প্লাস আর ইন্টু I2 প্লাস, দেখো এর সাথে এইদিকে I1টাও কিন্তু এর মধ্যে যাচ্ছে, মানে I1টা এইদিকে হয়ে ঘুরছে, তো আর এর মধ্যেও যাচ্ছে, তো এইভাবে লেখা হয়েছে। তো প্লাস I1 আর সমান কত দাঁড়াচ্ছে? 2 ভোল্ট কাজ করছে। এটাতে দেখো 2 ভোল্টেজ আমাদের আছে। ওকে, এরপর বলেছে জি এর মধ্যে কারেন্ট 0। জি এর মধ্যে কারেন্ট কোনটা যাচ্ছে? I2 ঘুরছে না, এই যে I2 এইভাবে ঘুরছে, ঠিক আছে? আমার হাতটাকে ফলো করো, যে কারণে অ্যারো চিহ্ন দিয়ে এইভাবে দেখিয়েছি। তাহলে I2টাকে বলেছে 0, যখন I2টা 0, তাহলে উপরে সমীকরণগুলো বসাও। এখানে I2টা 0 বসাও, এখানে I2 সমান 0 বসিয়ে দিয়ে একটা মান বার করো। তাহলে ওখান থেকে কি পাচ্ছি? 500 প্লাস আর ইন্টু I1 সমান 12। ওকে, বা এখান থেকে 500 I1 প্লাস I1 আর সমান 12। আর এই 2 নম্বর সমীকরণটা থেকে কি পাচ্ছি? জি প্লাস আর, এই পুরো টার্মটা 0 হয়ে যাচ্ছে। I1 আর সমান 2 এবং I1 আর সমান 2। এক কাজ করে I1 আর সমান 2 এই মানটা এখানে বসিয়ে দাও এই জায়গাটায়। তাহলে এখান থেকে পাচ্ছি দেখো 500 I1 প্লাস 2 সমান 12। আচ্ছা, এই I2 সমান 0 এটা এখানে লেখার দরকার নেই, এখানে লিখে দিয়েছি অলরেডি, ঠিক আছে? এখানে লেখা আছে দেখো। তো তাহলে এখান থেকে পেলাম, এখান থেকে 500 I1 সমান 10, অতএব I1 সমান পাচ্ছি 10/500, মানে 1/50 এত অ্যাম্পিয়ার, ঠিক আছে? অ্যাম্পিয়ার হোক যাই হোক, মিলি অ্যাম্পিয়ার হোক, কিছু দেয়নি এখানে, অত ভাবতে হবে না। আমাদের বার করতে কি হবে? বার করতে হবে আর এর মানটা, সেটাই তো বলেছে না, যে আর এর মান কত। আর এর মান পাওয়ার জন্য আমাদেরকে আবার 1 নম্বর সমীকরণ ফলো করো, I2টাকে 0 ধরে। তাহলে 1 নম্বর থেকে পাচ্ছি দেখো, এটা 1 নম্বর সমীকরণ, ঠিক আছে? I2টা 0 বসিয়ে রাখবে, তাহলে 500 প্লাস আর ইন্টু I1 সমান 12। তাহলে এখান থেকে I1 এর মানটা বসিয়ে দাও, অর্থাৎ 500 প্লাস আর ইন্টু 1/50 মানে 2/50 সমান 12। তাহলে গুণ করে দাও, 500 প্লাস আর সমান 12/50 600। তো এখান থেকে পাচ্ছি আর সমান হচ্ছে 100 ওহম, সেটাই পেলাম। আর এর মান 100 ওহম। দেখি অ্যান্সার, হ্যাঁ ঠিক আছে, উত্তর অপশন রয়েছে। তাহলে অপশন সিটা হচ্ছে আমাদের জন্য কারেক্ট আনসার। জাস্ট একটু ক্যালকুলেশন ভালো করে বুঝবে, মেন হচ্ছে এই দুটো লুপ অ্যানালাইসিস গুলো, ঠিক আছে? মানে এই দুটো সমীকরণকে গঠন করাটাই আসল খেলা, আর কিছু নাই। বাকি সব তোমরা ছোটবেলায় সেই ক্লাস 9-10 তো এরকম সমীকরণ সমাধান করেছো, অপনয়ন, পরিবর্ত, তুলনামূলক, এরকম বিভিন্ন মেথড ছিল না, লেখচিত্র ইত্যাদি ইত্যাদি, বজ্র গুণন, সবগুলোই তো বলে দিলাম মনে হচ্ছে 5টায়। নেক্সট পরে কোশ্চেন এসো। 12 হলো, 13 হলো, 14। পরিবাহী তার একক কি? সিমেন্স, দেখা মাত্র দাগ দেবে, তাহলে 14 অ্যান্সার হচ্ছে এ। আর পরিবাহী তাঙ্কের একক কি গো? এটা 14 অ্যান্সারটা এখানে লিখে দিচ্ছি, 14 অ্যান্সার হচ্ছে এ, সিমেন্স, ঠিক আছে? সিমেন্ট নয় কিন্তু, এটা অনেকে মানে বদমাইশি করে উচ্চারণ করে, স্টুডেন্টদের বদমাইশি শেষ নাই। ওকে, আমরাও যখন স্টুডেন্ট ছিলাম আমরা করেছি, তাই বললাম কথাটা। তো দেখো সিমেন্স, আর পরিবাহী তাঙ্কের একক হচ্ছে সিমেন্স পার মিটার বা মোহ পার মিটার, এটা যেন খেয়াল থাকে। ওকে, নেক্সট 15টা, বিবৃতি দিয়েছে তড়িৎ শক্তি সময়ের উপর নির্ভরশীল। ওকে, তড়িৎ শক্তি তো হ্যাঁ, কারণ আমি যখন ধরো কোনো একটা কিছুর মধ্যে কারেন্ট পাঠাচ্ছি, তার মধ্যে শক্তি সঞ্চয় হচ্ছে, ভালো কথা। যতক্ষণ ধরে আমি টাইম মানে কারেন্টটা পাঠাবো, আচ্ছা জুলের সূত্র মনে আছে, আমি একটু মুছে দিই এটা আগে। জুলের সূত্র H সমান I² RT/J। তো এই যে হিট যাচ্ছে, যতটা এনার্জি যাচ্ছে, ঠিক আছে, সেটা দেখো টি এর উপর ডিপেন্ডেন্ট, মানে H প্রপোর্শনাল টু টি, তাহলে এনার্জি টাইমের উপর ডিপেন্ডেন্ট। তড়িৎ শক্তিও তাপটাও তো এক প্রকার এনার্জি, তাই না? যে দিয়ে না ভাগ করলে সেটা এনার্জি ভাববো, আর যে দিয়ে ভাগ করে দিচ্ছি মানে তাপ শক্তি ভাববো, ঠিক আছে? জুলের ধ্রুবক এটা। কারণ শক্তি সমান পিটি, ই সমান পিটি দ্বারা প্রকাশ করা হয়, দুটোই সত্য।
একদম। এ এবং আর উভয় সঠিক, আর হলো এর সঠিক ব্যাখ্যা, তার মানে অপশন এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার, অপশন এ। ওকে, অপশনগুলো দেখবো আমরা গোল দাগ দিচ্ছি, তোমরা একটু মিলিয়ে নেবে ভালো করে, ঠিক আছে। আর কোশ্চেনটা আমাদের ভিডিওতে দেওয়া থাকবে যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা, 16 কোশ্চেনটা, প্রদত্ত লেখচিত্র অনুসারে এ ও বি পরিবাহী দুটি রোধাঙ্কের অনুপাত। লেখচিত্র একটু ফলো করো, দেখো এইভাবে আঁকা আছে, এটা কত 16 দাগ। জাস্ট এইভাবে এইদিকে ভি দিয়েছে, বি কেয়ারফুল, কখন ভি আর আই চেঞ্জ করছে কিনা দেখবে। যদি এইদিকে ভি দেয় এইদিকে আই দেয় তাহলে একরকম কেস, এখানে ভি এখানে আই, মানে ভাগফলটা চেঞ্জ হয়ে যাবে। তো এইটা হচ্ছে এ পরিবাহী, এ পরিবাহীর জন্য অ্যাঙ্গেলটা বলেছে 30 ডিগ্রি, আর এটা হচ্ছে বি পরিবাহী, এর জন্য অ্যাঙ্গেলটা বলেছে 60 ডিগ্রি, ঠিক আছে। তো তাহলে কি দাঁড়াচ্ছে, দেখো আমরা যদি ট্যান থিটা বার করি, ট্যান 30, তো যে কোনো একটাকে আমরা এখানে লম্ব টানলাম। ট্যান 30 মানে হচ্ছে, ধরো আমি এইখানটা বলছি, এই যে অংশটা, ঠিক আছে, নাম দিলাম না। তো এইখানটা ট্যান 30 মানে এইখান থেকে এটা হচ্ছে লম্ব, এইটা হচ্ছে লম্ব বাই ভূমি। লম্ব করা মানে কি, এই দিকটা তো আই প্লট করছি, তাহলে আই বাই ভি। তাহলে এখান থেকে মনে রাখবে ট্যান থিটা মানে আমরা নতিটাকে পাচ্ছি আই বাই ভি। আই বাই ভি মানে ওহমের সূত্র অনুসারে আমরা কি জানি, 1 বাই আর, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। বাই আর অফ রেজিস্ট্যান্স অফ এ বাই 1 বাই রেজিস্ট্যান্স অফ বি, এটাকে লিখছি দেখো ট্যান থিটা, এর জন্য কত, এ কত অ্যাঙ্গেল করছে 30, তাহলে ট্যান 30 বাই ট্যান 60। ট্যান 30 মান কত হয়, 1 বাই √3 ডিভাইডেড বাই √3, ঠিক আছে, √3, তাহলে 1/3। তো এখান থেকে কি পাচ্ছি তাহলে, আর বি বাই আর এ সমান পাচ্ছি 1/3। আমাদের বার করতে হবে এ আর বি এর জন্য, আগে তো এ হয় তারপর বি হয় ইংরেজি লেটার অনুযায়ী। তাহলে এখানে দেখো রেজিস্ট্যান্স অফ এ ইজ টু রেজিস্ট্যান্স অফ বি, মানে উল্টি দাও, এটাকে উল্টি দাও, এটা উল্টে গেলে হবে 3:1। তাহলে অ্যান্সার কোনটা হবে, 3:1, অর্থাৎ অপশন এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। 17 বিবৃতি একে দিয়েছে, বায়োসাভার্টের সূত্র সমপ্রবাহ পরিবর্তী প্রবাহ উভয় প্রবাহের ক্ষেত্রেই প্রযোজ্য। খেয়াল করে একটা জিনিস, সমপ্রবাহ কি চৌম্বক ক্ষেত্র সেইভাবে সৃষ্টি করতে পারে? যদি কারেন্টটা বারবার চেঞ্জ হয়, তাই না, তবেই সেক্ষেত্রে মানে চেঞ্জ হয়। আমাদের যে বায়োসাভার্টের সূত্রটা আমি একটু লিখে দিচ্ছি, এটা 17 দাগ, ডেল্টা বি সমান μ0 আই ডেল্টা এল সাইন থিটা বাই আর স্কোয়ার। তো খেয়াল করো এই যে আইটা না সময়ের সাথে সাথে চেঞ্জ হয়, বুঝতে পারছো, তবে বিটাও চেঞ্জ হবে, ডেল্টা বি উৎপন্ন করবে। সমপ্রবাহের ক্ষেত্রে কিন্তু সেইভাবে হয় না। ওকে, হ্যাঁ, একটা কথা মনে রাখবে, আমাদের মনে রাখবে যে সলিনয়েডের ক্ষেত্রে কিন্তু সমপ্রবাহী হোক আর মানে পরিবর্তী প্রবাহী হোক, সেক্ষেত্রে কিন্তু আরামসে বি উৎপন্ন করে। কিন্তু লম্বা তারের ক্ষেত্রে যদি আমরা ভাবি, তখন শুধুমাত্র বায়োসাভার্ট সূত্রটাকে পরিবর্তী প্রবাহের ক্ষেত্রে ভাববো। কিন্তু এখানে একটা কোশ্চেনটা খতরনাক আছে, বুঝলে। 2 নম্বর বলেছে বিবৃতি বায়োসাভার্টের সূত্র হলো মাধ্যম নিরপেক্ষ, দুটোই মিথ্যা। ওকে, আইটা চেঞ্জ হয় আর মাধ্যম নিরপেক্ষ না, কারণ এই যে μ0 আছে না, যদি আমরা অন্য কোনো মাধ্যম বলি তখন ডেল্টা বি এর মানটা আসবে মিউ আই ডেল্টা সাইন থিটা বাই আর স্কোয়ার, তো দুটোই মিথ্যা। অ্যাকচুয়ালি উত্তর হওয়া উচিত ছিল এই প্রথমেরটার ক্ষেত্রে, কনফিউশনাল একটা কোশ্চেন। এখানে আনসারটা দিয়েছে দেখছি অপশন ডিটা। ওকে, তো অ্যান্সার ডিটা না হয় দাগ দিলাম, কিন্তু একটা খেয়াল রাখবে, তোমরা একটু কনফিউশনটা ক্লিয়ার করবে, যে বায়োসাভার্ট সূত্র কিন্তু সলিনয়েডের ক্ষেত্রে বায়োসাভার্ট সূত্র কিন্তু সলিনয়েডের ক্ষেত্রে সমপ্রবাহ থাকলেও মানে অ্যাপ্লাই হবে। এখানে যেহেতু সলিনয়েড কথাটা বলেনি, সেই হিসাবে অপশন ডিটাকে মিলিয়ে নিচ্ছি। ওকে, আচ্ছা মুছি আগে। 18টা একটা বড় থিওরি দিয়ে দিয়েছে, ওই লরেন্স ফোর্সের যে রাশিমালাটা দেখো দিয়ে দিয়েছে, পড়ো তোমরা, আমি আর পড়ছি না। দিয়ে আবার বলে দিয়েছে নিচে কোন শর্তে কণাটি কোনো বিচ্যুতি ছাড়াই স্থির বেগে গতিশীল হবে। তো স্থির বেগে গতিশীল হওয়ার শর্ত কি, এটা ধরো এরকম, অর্থাৎ এটা হচ্ছে সাধারণত এইভাবেই থাকে, সাধারণত ই ক্রস বি এর পজিশনে, মানে ই ক্রস বি করলে, অর্থাৎ পয়েন্টিং ভেক্টর মনে আছে তো, ই ক্রস বি ভেক্টর, সেই দিকে সাধারণত আধান ছুটে চলে, তো সেই দিকে ভি বেগে ওইদিকে যাচ্ছে। তাহলে দেখো এর উপর যে তড়িৎ বলটা ই ভেক্টর যেদিকে আছে সেই দিকে কিউ ই এইদিকে কাজ করছে, ঠিক আছে। আর চুম্বক বলটা হচ্ছে কিউ ভি ক্রস বি এফ এম, তো সেটা দেখো ভি ক্রস বি করো, ভি ক্রস বি, আমার আঙুলটার দিকে একটু তাকাও, যে উপর দিকে ভি ওইদিকে বি, তাহলে এটা হচ্ছে বি, আর এইদিকে ই, এটা হচ্ছে ই, তাহলে ভি ক্রস বি মানে কি, এইদিকে ভি থেকে বি এর দিকে একটা ডান পাকা স্ক্রু ড্রাইভারকে ঘোরালে কি হয়, স্ক্রুটা ওইদিকে এগিয়ে যায়, তার মানে ভিতর দিকে, অর্থাৎ এইভাবে ভিতর দিকে চলে যাচ্ছে কিউ ভি ক্রস বি, কিউ ভি ক্রস বি। তো তার মানে কি দাঁড়ালো, এই কিউ ই আর কিউ এফ এম মানে অ্যাকচুয়ালি কিউ ই আর কিউ ভি বি অপোজিট, যখন তারা সমান হয়ে যাবে তখন কিন্তু সেক্ষেত্রে একটা যে শর্ত আছে না, যে চুম্বক ক্ষেত্রে কোথায় গেল, বিচ্যুতি ছাড়াই স্থির বেগে গতিশীল হবে, তো সেটা শর্ত যে এফ ই সমান এফ এম, কোনো ফোর্স থাকা যাবে না, ঠিক আছে। তাহলে কিউ ই, আমরা শুধু ম্যাগনিটিউডটা নিচ্ছি, কিউ ভিবি। ওকে, তাহলে এখান থেকে ই সমান ভিবি, এটা হচ্ছে শর্ত। তো অপশন দাগ দিয়ে দাও, অপশন বিটা হচ্ছে কারেক্ট। এগুলো মানে দেখা মাত্র অ্যান্সার বেরিয়ে আসতে পারবে, ঠিক আছে। এগুলো মানে তোমাদের টাইম স্কোরিং
কোশ্চেন আর কি, টাইমটাকে বাঁচাবে। 19 সমপ্রস্থচ্ছেদ বিশিষ্ট এ ব্যাসার্ধের একটি দীর্ঘ ঋজু পরিবাহীর মধ্য দিয়ে সমপ্রবাহ হচ্ছে, ওই পরিবাহীর জন্য চৌম্বক ক্ষেত্রে পরিবর্তনের লেখচিত্র। খুব ভালো কোশ্চেন, থিওরি একটু বোঝো, থিওরিটা বুঝতে হবে। তো দেখো, ধরো যে কোনো, এটা ধরো একটা লম্বা তার, ঠিক আছে, এটাকে আমি আঁকছি এইভাবে। এটা হচ্ছে একটা সিলিন্ড্রিক্যাল ওয়্যার, মানে একটু মোটা করে আঁকলাম জুম করে, ক্লিয়ার। আর তার যে অ্যাক্সিস মাঝখানে আঁকছি, দেখো এটা হচ্ছে অ্যাক্সিসটা, এখান থেকে এটা হচ্ছে তাহলে তার ব্যাসার্ধ, এটা হচ্ছে ধরো ব্যাসার্ধ এ, আমি আর নাম দিলাম। আচ্ছা, এটা টোটাল ব্যাসার্ধ বলে দিচ্ছে এ, ওকে। তো এখন দেখো এর মধ্যে টোটাল কারেন্ট যাচ্ছে কত, আই। সেই কারেন্টটা কি করে যায় জানো তো, এটার মধ্যে অ্যাকচুয়ালি পাক খায়, সেটা টোটাল কারেন্টের উপর দিকে যাবে ধরো আই, ওকে, এটা যাচ্ছে। তো এখন এটা যে প্রস্থ হচ্ছে সেটা যদি এ হয়, এটা হচ্ছে প্রস্থ হচ্ছে এ, তাহলে তার যে আমাদের জানি কারেন্ট ডেনসিটি জে, জে সমান হচ্ছে কারেন্ট বাই এরিয়া, ওকে। তার মানে হচ্ছে আই বাই পাই স্কোয়ার, এটা হচ্ছে আমাদের কারেন্ট যে ডেনসিটি বা তড়িৎ প্রবাহ ঘনত্ব, তার যে রাশিমালা। ভিতরে কোন একটা পয়েন্ট আমরা বার করব, তখন এইখান থেকে এখানটা একটা আমরা এই ডিস্টেন্স, ধরো আমি এই ডিস্টেন্সটা নাম দিলাম আর। তো এই আর ব্যাসার্ধে একটা বৃত্ত কল্পনা করে নাও, ঠিক আছে, আর ব্যাসার্ধে একটা চোঙ কল্পনা করে নাও। তো খেয়াল করো আমি কিভাবে করছি, বা ওখানে যে অ্যাম্পিয়ারের সূত্র মনে পড়ছে, অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্র, এটা এখানে কাজে লাগবে ভালো। অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্র, এখান থেকে দেখো ক্লোজ ইন্টিগ্রেশন বি ডট ডিএল সমান হচ্ছে মিউ জিরো আই। তো মিউ জিরো আই মানে হচ্ছে এই টোটালটার ক্ষেত্রে হবে মিউ জিরো পাই আই মানে হচ্ছে এটা। আর এখানে কি করব, এই আর ব্যাসার্ধের জন্য তখন আমরা লিখবো এই জায়গাটাতে দেখো আই প্রাইম, ঠিক আছে। তাহলে এখান থেকে বি ইন্টু ডিএল। আচ্ছা, এখানে খেয়াল করো এর বি ভেক্টরটা কোন দিকে কাজ করছে, দেখো এটা যদি আমরা একটা চক্রাকার পথ ফলো করি, তাহলে এল ভেক্টরটা এই দিকে যাচ্ছে, ঠিক আছে। আর বি ভেক্টরটা দেখো ওই দিকে কাজ করছে। কারণটা হচ্ছে, তুমি ভাবো যে এটা হচ্ছে একটা, মানে এটা কারেন্টের তারটা, তো এইভাবে যদি আমরা ফলো করি তাহলে এই পয়েন্টের ভিতর দিকে ঢুকছে না, অর্থাৎ এইভাবে যদি ফলো করি, যে দিক থেকে দেখবো সেই দিক থেকে ক্লকওয়াইজ ধরলে এইখানে পয়েন্টটা তাহলে এই দিক থেকে নিচের দিকে, বা যদি এইভাবে ভাবি তখন এই দিক থেকে ভিতর দিকে, ঠিক আছে, একই দিকে যাবে, অর্থাৎ ডেল্টা বিটাও একই দিকে। তাহলে এদের মধ্যে যে ক্রস প্রোডাক্ট সেটা কস জিরো হয়, সমান হচ্ছে মিউ জিরো আই প্রাইম, ওকে। তাহলে এখান থেকে বি ইন্টু ডিএলটা হবে, দেখো ইন্টিগ্রেশন করলে এই টোটালটা হচ্ছে 2 পাই আর সমান মিউ জিরো আই প্রাইম, ওকে। তাহলে এখান থেকে বি এর মান পাচ্ছি, আচ্ছা বি প্রাইম নাম দাও এটাকে, সমান মিউ জিরো বাই 2 পাই আর ইন্টু আই প্রাইম। এই আই প্রাইমটা একটু আকারে বার করে নেবো। টোটাল কারেন্ট কত, আই সমান আমরা লিখতে পারি জে ইন্টু পাই স্কোয়ার, মানে কারেন্ট ডেন্সিটি ইন্টু এরিয়া। আর আই প্রাইমটাকে তাহলে লিখতে পারি জে ইন্টু পাই আর স্কোয়ার, মানে এইটা যতটুকু কারেন্ট ক্লোজ করবে, তাহলে আই প্রাইম বাই আই, এটাকে লিখতে পারি ভাগ করে দাও, এটাকে এটাতে ভাগ করে দেখো জে আর পাইরে কেটে যাচ্ছে, তাহলে আর স্কোয়ার বাই স্কোয়ার। তাহলে এখান থেকে লিখতে পারি আই প্রাইম সমান হচ্ছে আই ইন্টু আর স্কোয়ার বাই স্কোয়ার। এটা হচ্ছে ওই টোটাল যে তারটার ব্যাসার্ধ, আরটা হচ্ছে কারেন্টের তারটার ভিতরে আমি একটা পয়েন্ট ধরে নিচ্ছি, তার যে দূরত্ব। তাহলে এখান থেকে এইভাবে লাগবে মিউ জিরো বাই 2 পাই, ওকে। আচ্ছা, আই প্রাইমটাকে আমি লিখছি আই ইন্টু আর স্কোয়ার বাই স্কোয়ার, আর নিচে একটা আর আছে দেখো, এই যে আর আছে, তো কাটাকাটি করো, মিউ জিরো আই বাই 2 পাই, ওকে, মিউ জিরো আই বাই 2 পাই স্কোয়ার ইন্টু আর। তো এই পুরো টার্মটা তো কনস্ট্যান্ট, মিউ জিরোটা হচ্ছে চুম্বক শূন্য মাধ্যমে চুম্বক ভেদ্যতা, আইটা হচ্ছে টোটাল কারেন্ট, পাই এটা হচ্ছে যে তারটা দিচ্ছে তার ব্যাসার্ধ কনস্ট্যান্ট। তাহলে কি দাঁড়াচ্ছে এখান থেকে বি প্রাইম প্রপোর্শনাল টু আর। এবার যেই বাইরে চলে যাবো, বাইরে যখন চলে যাবো তখন দেখো এই ফর্মুলা ইউজ হবে, বি ডট ডিএল সমান মিউ জিরো আই। অর্থাৎ যখন এটা আমি লিখছি আর লেস দ্যান এ, ঠিক আছে, যখন আর গ্রেটার দ্যান এ হবে তখন হবে বি ডট ডিএল সমান হবে মিউ জিরো আই। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো, দেখবে সমান মিউ জিরো আই বাই 2 পাই আর, ওকে। টোটাল কারেন্টটা তখন অ্যাকচুয়াল কারেন্টটা কাজ করবে, তো সেক্ষেত্রে আচ্ছা এটা একটু ক্রস করে দিই, ওকে। তাহলে এখান থেকে কি দাঁড়াবে, বি প্রপোর্শনাল টু 1/r। আশা করি এত তথ্য তোমরা বুঝতে পেরেছো। প্রথমটা যখন ভিতর থেকে বাইরের দিকে যাচ্ছি তখন বি প্রপোর্শনাল টু আর, যখন যেই বাইরে বেরিয়ে চলে গেলাম তখন যে চৌম্বক ক্ষেত্রের চেঞ্জটা সেটা হবে প্রপোর্শনাল টু 1/r, ক্লিয়ার। তাহলে এই যে গ্রাফটা এরকম আসবে, অর্থাৎ সেন্টার থেকে তারটা যে ব্যাসার্ধ এ পর্যন্ত সে স্মুথলি বাড়বে, তারপরে এইভাবে কমবে। এই ধরনের গ্রাফ কোনটা আছে একটু ফলো করো। অপশন এটা আছে দেখো, বি আর এ যে গ্রাফটা, এদিকটা বি এদিকে আরেক গ্রাফ, অপশন এ, অপশনটা দাগ দিয়ে দিলাম, ঠিক আছে। আশা করি থিওরি বুঝতে পেরেছো, এটা একটা বড় থিওরি ছিল, আমি একটু বোঝানোর জন্য ডিটেলসে বললাম, ওকে। একবার দেখবে ভালো করে। পরের কোশ্চেন এসো, 99 ওহম রোধের গ্যালভানোমিটারের সঙ্গে এস শান্ট যুক্ত করলে মূল প্রবাহের 10% গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যায়, এস এর মান কত, বার করে নাও। দেখো এটা হচ্ছে গ্যালভানোমিটার, এটা হচ্ছে শান্ট, ঠিক আছে। শান্ট মানে একটা ছোট অল্প রোধ আর কি, বিকল্প রাস্তা করা হয়। তো এখন বলেছে মূল প্রবাহের আই যেটা বলেছে
গ্যালভানোমিটারের সঙ্গে যুক্ত করলে মূল প্রবাহের 10% গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যায়। তার মানে আইজি যে মানটা সেটা হচ্ছে মূল প্রবাহের 10%, অর্থাৎ আই এর 10%। ঠিক আছে, মানে I/10। তো আইজির মানটা কি হবে, আমাদের কারেন্ট ডিভিশন ফর্মুলা থেকে দেখো, মূল প্রবাহ ইন্টু জি এর মধ্যে বার করছে মানে গ্যালভানোমিটার, তাহলে অন্য রোধ এস বাই দুটোর যোগফল, প্যারালাল কানেকশন থাকলে তাহলে এস বাই এস প্লাস জি সমান I/10। আই গুলো কাটিয়ে দাও, তাহলে এস বাই এস প্লাস জি সমান 1/10। তো এস এর মানটা বার করতে বলেছে, 99 ওহম রোধটা গ্যালভানোমিটার বলে দিয়েছে, তাহলে 10s সমান এস প্লাস জি, তাহলে 9s সমান জি। জি এর মানটা দেখো 99 ওহম দিয়েছে, তাহলে এখান থেকে জি সমান 11 ওহম। সিম্পল ক্যালকুলেশন। ঠিক আছে, অ্যান্সার কোনটা হবে, অপশন এ। ওকে, মেন ফর্মুলা মনে রাখবে যে যখন গ্যালভানোমিটারের মধ্যে বার করছে তখন অন্য রোধ মানে শান্টের রোধ বাই দুটো যোগফল, আর যদি বলতে শান্টের মধ্যে কারেন্ট তাহলে ওখানে গ্যালভানোমিটার রোধ বাই অন্য দুটো যোগফল। ওকে ওকে, নেক্সট পরে কোশ্চেন 21টা। একটি পরিবাহীর মধ্যে দিয়ে পূর্ব থেকে পশ্চিম অভিমুখে তড়িৎ প্রবাহিত হচ্ছে, পরিবাহীর ঠিক নিচে একটি বিন্দুতে উৎপন্ন চৌম্বক ক্ষেত্রের অভিমুখ। আচ্ছা, তুমি এটাকে এইভাবে ভাবো, আমি এখানে একটু আঁকছি, এটা ইস্ট থেকে ওয়েস্ট এইদিকে যাচ্ছে, এইখানটাতে চৌম্বক ক্ষেত্র বার করতে হবে। তুমি ভাবো যে এই যে মানে এটা হচ্ছে কারেন্টের তারটা, এই দিকে ফলো করো। ঠিক আছে, তো এইটার ক্ষেত্রে আমি যদি বায়োট-সাভার্ট সূত্র এবং অ্যাম্পিয়ারের চক্রাকার সূত্র আর আমাদের যে ডান পাকের কস্ট-কুডু রুল যেটাতে চৌম্বক ক্ষেত্র বার করা হয়, যেদিক থেকে কারেন্ট যাচ্ছে সেদিক থেকে ক্লকওয়াইজ ঘোরো। তাহলে ক্লকওয়াইজ করলে আমার তো নিচে থেকে আছে, তাহলে ভালো করে বোঝো এইখানে পয়েন্ট আছে। ওকে, এইভাবে হয়ে ঘুরলে কোন দিকে আছে, এখানে পয়েন্ট এই দিকে আসছে না, ভালো করে দেখো আরেকবার, এইখান থেকে হয়ে এইখান থেকে যখন নিচের পয়েন্টে আছে এই দিকে আসছে না, তার মানে কি ভিতর দিকে। ভিতর দিক মানে কোন দিকটা, বুঝতে পেরেছি? অর্থাৎ পূব থেকে পশ্চিম, অ্যাকচুয়ালি এটা যদি পূব আর ওই দিকটা যদি পশ্চিম দিক হয় তাহলে এই দিকটা কোন দিক হবে, অর্থাৎ ভালো করে বুঝে নাও, এইটা হচ্ছে পূব, এটা হচ্ছে পশ্চিম, তাহলে এই দিকটা হবে দক্ষিণ দিক সাউথ, আর এই দিকটা হবে তখন উত্তর দিক। তুমি একটু মুখ করে দাঁড়াও, মানে পূব দিকে ডান হাতটা রাখো, দেখো মুখটা কোন দিকে থাকছে। ঠিক আছে, এটা হচ্ছে নর্থ, আর কি হবে তখন নর্থ হয়ে যাচ্ছে। একটু নর্থের দিকে মুখ করে দাঁড়াও, দেখো সেইভাবে আসবে, ডান হাতটা দেখো তোমার ইস্টের দিকে আসবে। ওকে, আচ্ছা, তাহলে অ্যান্সারটা হবে সাউথ, দক্ষিণ দিক। এটা একটু জাস্ট ভেবে নেবে, মানে তুমি যখন পরীক্ষা হলে বসে থাকবে জাস্ট একটু কল্পনা করে নেবে, দরকার হলে তোমার অ্যাকচুয়াল যে উত্তর দক্ষিণ দিকটা সেটাই ভেবে নেবে, ছবি আঁকারও দরকার পড়বে না তাহলে। ওকে, আচ্ছা, কত হলো 21 দা কমপ্লিট। পাইছে একটা বাম স্তম্ভ ডান স্তম্ভ আবার দিয়েছে, বলেছে একটি ক্ষুদ্র দ্বিমেরুর জন্য অক্ষীয় ক্ষেত্র। তোমরা জানো যে যে কোনো তড়িৎ চুম্বকই হোক বা এটা একটা ম্যাগনেট, ঠিক আছে, এটা সাউথ পোল, এটা ধরো নর্থ পোল, তার জন্য এই যে পজিশন এটাকে বলা হয় অক্ষীয় অবস্থান, অক্ষীয়। আর যদি এইটা বরাবর মানে মধ্যবিন্দু থেকে এইভাবে উপর দিয়ে যায় লম্বভাবে, তাহলে এটাকে বলা হয় নিরক্ষীয় বা বিষুব। ঠিক আছে, এইখানে যা মান হয় এখানে তার মান ডবল হয়, এটা ডবল, আমি এইটুকু সংক্ষেপে লিখে রাখলাম। ঠিক আছে, তার মানে এখানে 2 গুণ থাকবে একটা। তো অ্যান্সার মেলাতে থাকো। একের দাগে বলেছে, দেখো এটা কত 21 না 22 দাগ। একের দাগ বলেছে যে একটি ক্ষুদ্র দ্বিমেরুর জন্য অক্ষীয় ক্ষেত্র, অক্ষীয়র জন্য তোমরা 2 টাকা খোঁজো। ও যে আছে মিউ0 2m/4πr3, সি একটা, সি মানে মিউ0 2m/4πr3, এই 2টা থাকবে কিন্তু মনে থাকে জানো। আচ্ছা, একটি ক্ষুদ্র দ্বিমেরুর জন্য নিরক্ষীয় ক্ষেত্র, তখন দেখো 2টা থাকবে না, মিউ0 m বাই আরেকটা হয় যে এইটা ধরো দ্বিমেরু ভ্রামকটা এইদিকে, তখন এর যে ইয়েটা প্রাবল্যটা হবে এই বরাবর, সেটাও তোমরা ক্যালকুলেশনটা মনে রাখবে আশা করি। তো তাহলে মাইনাস থাকবে একটা অপোজিট বোঝানোর জন্য। ডি একটা দেখো, তো 2 হচ্ছে ডি মিউ0 মাইনাস মিউ0 m/4πr3। ঠিক আছে, যখন অনেকটা বড় হয় মানে ডিস্টেন্সটা, অবশ্যই এই যে দ্বিমেরু যে ডিস্টেন্সটা বা আধান তাহলে আধানে তাদের মধ্যবর্তী ডিস্টেন্সের থেকে যখন ওই অ্যাকচুয়াল বিন্দুর ডিস্টেন্সটা অনেক বড় হয়। ওকে, বহিস্থ ক্ষেত্রে টক, টক মানে হচ্ছে ক্রস প্রোডাক্ট এম ক্রস বি, তার তিনেরটা হচ্ছে টক, টকটা হচ্ছে এম ক্রস বি, অর্থাৎ কই গেল, কোথায় গেল, এম ক্রস বি, বি একটা, আচ্ছা বি এম ক্রস বি। আর কৃতকার্য মানে ডট প্রোডাক্ট মনে রাখতে হবে। বহিস্থ ক্ষেত্রে শক্তি মানে কৃতকার্য মাইনাস এম ডট বি, তাহলে চারেরটা হচ্ছে এ মাইনাস এম ডট, সরি এম ক্রস না এম ডট বি, আমি বলছি এক লিখছি আর এক, ভুলে যাচ্ছে এখানটা। ঠিক আছে না, তাহলে এইটা ধরো 1-এর সি 2-এর ডি, 1-এর সি 2-এর ডি 3-এর বি, প্রথমে অ্যান্সার দিয়ে দিয়েছে। মানে এই ধরনের কোশ্চেনগুলো ওরাও ঝামেলা পোয়াতে চায় না, যারা পরীক্ষা মানে পরীক্ষায় যখন কোশ্চেনটা করে যে এত খুঁজতে হবে, তার থেকে আগে অ্যান্সারটা দিয়ে দেওয়া হোক, তারপর এলোমেলো করা হোক আর কি। তো বেশিরভাগ ক্ষেত্রে এগুলো অপশন প্রথমে দিয়ে দেয়, তবুও কিন্তু রিস্ক নেবে না, চেক করবে। ঠিক আছে, আচ্ছা, হিস্টেরেসিস লুপে বিএইচ লুপের ক্ষেত্রফল একক কি? বিএইচ লুপের ক্ষেত্রফল ওটা কি ডিনোট করে গো? 23 বিএইচ লুপের ক্ষেত্রফল, লুপ এটা ডিনোট করে দেখো যে একক সময়ে সঞ্চিত একক ক্ষেত্রফলের শক্তি, একক সময়ে
একক ক্ষেত্রফলে সঞ্চিত শক্তি। ঠিক আছে, সঞ্চিত শক্তি তার মানে কি দাঁড়াচ্ছে, টোটাল শক্তি মানে ধরো আমি বললাম এটা জুল, বা একক সময় মানে টাইমটাকে এস দিয়ে সেকেন্ডকে ডিনোট করছি, একক ক্ষেত্রফল মানে এরিয়া, তাহলে জুল পার সেকেন্ড এটা কি বোঝায়, ওয়াট, আর এরিয়া মানে হচ্ছে মিটার স্কোয়ার। আচ্ছা, এটা মিটার স্কোয়ার লিখলেই হতো একবারে, মিটার স্কোয়ার, তো ওয়াট পার মিটার স্কোয়ার। ঠিক আছে, ওয়াট পার মিটার স্কোয়ার। অ্যান্সারটা একটু মেলাও। ওয়াট পার মিটার কিউব নাই তো, না না মিটার কিউব একটা আছে কিন্তু ওখানে নাই, তাহলে এটা অ্যান্সারটা হবে দেখো বি অপশনটা। ঠিক আছে, বিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, 24-এরটা, এটা 23 হলো, 24 দেখো বলেছে নিচে কোন লেখটি টি ধ্রুবক উষ্ণতায় পড়া চৌম্বক পদার্থের ক্ষেত্রে সঠিক। কি বলেছে, উষ্ণতা ধ্রুবক। আমরা কি জানি, ফেরো চুম্বক যেটা ফেরোম্যাগনেটিক মানে পড়া চুম্বক, অয়স্ক চুম্বক, আর কি হয় তিরস্চ চুম্বক। তো মেন চুম্বকত্ব বলতে আমরা বুঝবো ওই ফেরোম্যাগনেটিক বা অয়স্ক চুম্বক আর প্যারাম্যাগনেটিক বা পড়া চুম্বক। তো এদের ক্ষেত্রে উষ্ণতার উপর একটা ডিপেন্ডেন্ট থাকে, তাই না? তোমরা জানো যে কুড়ি টেম্পারেচার, নীল টেম্পারেচার যেগুলো বলা হয়। তো এখানে বলছে টিটা ধ্রুবক, তা টি যখন ধ্রুবক, ভালো করে বোঝো, টিটা যখন ধ্রুবক তার মানে চেঞ্জটা আমার এখানে আর চিন্তা করতে হচ্ছে না, কারণ টেম্পারেচার চেঞ্জ হলে চুম্বকত্ব যদি চেঞ্জ হতো একটা টাইম পর চুম্বকত্ব নষ্ট হয়ে যায়, কুড়ি টেম্পারেচার বলা হয় যেখানে। তো এখন তাহলে এম আর এইচ এর মধ্যে তাহলে পড়া চুম্বকের ক্ষেত্রে যত আমরা এইচ এর স্থাপন করব তার পড়া চুম্বকত্ব বৃদ্ধি পায়। ঠিক আছে, এদিকে এইচ এদিকে এম, মনে রাখবে তিরস্চ চুম্বক ক্ষেত্রে ঠিক এর উল্টোটা, যত আমরা চুম্বক ক্ষেত্রে স্থাপন করবো সে তার মধ্যে উল্টো মানে বিহেভিয়ার দেখায়। তাহলে অ্যান্সার কোনটা হবে, অপশন এটা। এটা অ্যান্সারটা হচ্ছে অপশন এ। তিরস্চ চুম্বক হলে কোনটা গ্রাফ হতো, একদম লাস্টের গ্রাফটা দেখো, আর অয়স্ক চুম্বক হলে ওই সিএফটা গ্রাফটা হতো, সবই বলে দিলাম। ঠিক আছে, ওকে নেক্সট 25-এরটা দেখো, যদি চুম্বক ফ্লাক্সের পরিবর্তন। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলি, তোমাদের যেহেতু সিলেবাস চেঞ্জ হয়নি, ঠিক আছে, সিলেবাস একই আছে, প্যাটার্নও একই আছে, এমসিকিউ প্যাটার্ন, আর এমসিকিউ কোনো সিলেবাস হয় না। তো তোমরা এক কাজ করতে পারো, যারা অলরেডি মানে খুব সিরিয়াস স্টুডেন্ট আছো, অলরেডি যাদের কমপ্লিট হয়ে গেছে সিলেবাস, ঠিক আছে, অলরেডি 1-1.5 মাস হয়েছে, যদি কমপ্লিট হওয়ার কথা নয় বেশিরভাগ ক্ষেত্রে, কিন্তু অনেকের হয়ে যায়, যারা সত্যি খুব মানে স্ট্রাগল করে পড়াশোনা করে। তোমরা আমাদের আগের বছরের যে ভিডিওগুলো 8-9টা ভিডিও অলরেডি থার্ড সেমিস্টারের জন্য দেওয়া আছে, তোমরা সেগুলো একটু ফলো করবে, সেগুলো অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তারপর তো আমাদের এই মডেল পেপারগুলো একা একা আসতে থাকবে, তো সেখানেও কিন্তু তোমরা অনেক এমসিকিউ প্র্যাকটিস হয়ে যাবে, কারণ এমসিকিউ কোনো সিলেবাস হয় না, আগেই বললাম। ঠিক আছে, যত প্র্যাকটিস করবে তত তোমাদের ভালো। আচ্ছা, 25-এরটা বলেছে যদি চুম্বক ফ্লাক্সের পরিবর্তন 2 × 10⁻³ -2 ওয়েবার এবং প্রবাহ মাত্রা পরিবর্তন 0.01 অ্যাম্পিয়ার হয়, তবে সেক্ষেত্রে পারস্পরিক সাবেশাঙ্কের সিম্পল ফর্মুলা বসিয়ে দাও। 25 ফাই সমান তো এলআই হয়, ফাই সমান এলআই, তোমরা বসাও ডেল ফাই সমান চেঞ্জ বলেছে মানে পরিবর্তন, তাহলে এল ইন্টু ডেল আই। ঠিক আছে, এখান থেকে এল সমান তাহলে কি বসাচ্ছি, ডেল ফাই বাই ডেল আই। ডেল ফাই মানে কি দাঁড়াচ্ছে, দেখো ডেল ফাই মানে হচ্ছে চুম্বক ক্ষেত্রের পরিবর্তন, ওই চুম্বক ফ্লাক্সের পরিবর্তন 2 × 10⁻², আর কারেন্টের পরিবর্তনটা বলেছে 0.01 অ্যাম্পিয়ার। তো এটা কত হয়, 2 × 10⁻², আর নিচে 1/100 মানে 10⁻², তাহলে 2 হবে। অ্যান্সার কি হবে, 2। অ্যান্সারটা হবে দেখো ওয়েবার পার অ্যাম্পিয়ার। ঠিক আছে, তো দেখে নি দাঁড়াও, 2 হেনরি, এটা কি বলে হেনরি, ওয়েবার পার অ্যাম্পিয়ারটা কি বলে হেনরি। ওকে নেক্সট, কোনো কুণ্ডলী পাক সংখ্যা দ্বিগুণ করা হলে ওই কুণ্ডলীর সাবেশাঙ্ক দ্বিগুণ হয়। ও বাবা, একটা বিবৃতি দিয়েছে, এক কাজ করি 26-টা এখানে করছি, তাহলে এটা কোনটা করলাম, ও এটা 24-এ দাগ নম্বর দিতে ভুলে গেছি। ঠিক আছে, না বুঝে নেবে। তো 26-টা বলেছে পাক সংখ্যা দ্বিগুণ করলে সাবেশাঙ্ক দ্বিগুণ হয়, মোটাও না। দেখো এল সমান আমরা ফর্মুলাটা নিই মিউ0 n² a বাই এল। ঠিক আছে, এলটা হচ্ছে ওই সলিনয়েডের দৈর্ঘ্য, এটা হচ্ছে তার প্রস্থচ্ছেদ, তাহলে কি দাঁড়াচ্ছে এল প্রপোর্শনাল টু n², তাই না, মানে পাক সংখ্যার বর্গের সমানুপাতিক সাবেশাঙ্ক। দ্বিতীয়টা বলেছে কোন কুণ্ডলী সাবেশাঙ্ক কুণ্ডলী পাক সংখ্যার বর্গের সমানুপাতিক। ও বাবা, সুন্দর করে দিয়েই দিয়েছে, এটা সঠিক দিয়েছে লাস্টেরটা, কিন্তু প্রথমেরটা ভুল দিয়েছে, কারণ প্রথমেরটা দ্বিগুণ করলে 2² মানে হচ্ছে 4 গুণ হয়ে যাবে। তো তাহলে কি দাঁড়ালো, প্রথমেরটা মিথ্যা পরেরটা সত্য, বিবৃতি 1 মিথ্যা বিবৃতি 2 সত্য, মানে অপশন সিটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ওকে নেক্সট 26 হলো 27, লেঞ্জের সূত্র শক্তি সংরক্ষণ সূত্রের ফলাফল। তো এটা দেখা মাত্র অ্যান্সার, তাহলে এখানে লিখে দিচ্ছি শক্তি, মানে অ্যান্সার কোনটা হবে, এটা নাকি শক্তির, হ্যাঁ এটা। 28-এরটা একটি পরিবর্তী প্রবাহ মাত্রা আই অফ টি। আচ্ছা, এটা একটা ভালো কোশ্চেন দিয়েছে, খুব ইন্টারেস্টিং কোশ্চেন, ভালো করে করো, মানে এই ধরনের কোশ্চেন মনে হয় তোমরা এই প্রথম হয়তো সম্মুখীন হলে, খুব ইন্টারেস্টিং কোশ্চেন। একটা পরিবর্তী প্রবাহ এরকম দিয়ে দিয়েছে রাশিমালা, ঠিক আছে, তো দিয়ে বলেছে যে তার আরএমএস মান কত। খেয়াল করো এই যে মানটাতে কোনো সাইন অফ টার্ম কিছু নাই, সাইন অফ এই যে পাইটি আছে না, তো আমার টাইমের উপর ডিপেন্ডেন্ট, সাইন গ্রাফ আছে মানে কি জানো, গ্রাফটা ওঠানামা করে, তো সেটা হচ্ছে পরিবর্তী, মানে এটা হচ্ছে ডিসি কারেন্টের জন্য, এটা ডিসি, আর এটা হচ্ছে এসি কারেন্টের জন্য। তো যখন এরকম থাকবে তখন আমরা কি করব, আই আরএমএস ভ্যালু, আরএমএস মানে সিম্পল দেখো এইভাবে করব,
6 মানে হচ্ছে এখানে 6 স্কোয়ার নেবে, ঠিক আছে, আগে এটা নেবে। আচ্ছা এই 56 জন্য কি নেবে দেখো, 56 জন্য তোমরা সবসময় এইভাবে নেবে যে √56 তা স্কোয়ার বাই √2 হয়, তো √2 এটা হয়। তো তাহলে 56/√2 তা স্কোয়ার, তাহলে কত দাঁড়াচ্ছে 56/2 মানে 28। ওকে, অর্থাৎ এই পুরোটা স্কোয়ার নেবে, ভালো করে বোঝা একবার। ডিসি কারেন্টের জন্য শুধু স্কোয়ার নেবে, এসি কারেন্ট থাকলে √2 দিয়ে ভাগ হয়, কারণ আমরা VRMS এর মান জানি তো এইভাবে, VRMS মানে হচ্ছে শীর্ষ মান বাই √2 হয়, তো তার স্কোয়ার নেবো আমরা, তো স্কোয়ার রুট ভ্যালু RMS ভ্যালু বার করবো, তাহলে আগে স্কোয়ারটা করছি দেখো, এই যে এস মানে স্কোয়ার, তারপর মিন করব, তারপর রুট করব। তো ভালো করে বোঝো, RMS মানে এখানে স্কোয়ার করব, কার স্কোয়ার করব এই 6 স্কোয়ার, আর √56টাকে কি করব, V0টা √56/√2 তার স্কোয়ার করব, ঠিক আছে, দিয়ে তার রুট বার করব। এখানে মিন অলরেডি দুটো, এইটা একটা মিন ভ্যালু, এটা মিন মানে গড় মান, তাহলে এটাকে একটু যোগ করো। √6² মানে 36, খুব ইম্পর্টেন্ট অঙ্ক একটা। 56/2 হবে, দেখো এটা স্কোয়ার করলে 56/2, আমি একটু লিখছি দাঁড়াও। তো এটা হবে √36 প্লাস 28 যোগ করো, 8 × 4 = 14, 3 × 5 = 6 মানে 8 অ্যাম্পিয়ার। 64 রুট হচ্ছে 8, ঠিক আছে, অ্যান্সার কোনটা 8 অ্যাম্পিয়ার। তাহলে কি বললাম অ্যান্সারটা, মানে টেক্সটটা কি বললাম, ডিসি কারেন্টের ক্ষেত্রে কোনো চেঞ্জ করবে না, ডাইরেক্ট স্কোয়ার করবে, এসি ক্ষেত্রে √2 দিয়ে ভাগ করবে, দিয়ে স্কোয়ার করবে, ঠিক আছে, এই ফর্মুলা থেকে। ওকে, নেক্সট 29 বিবৃতি বলেছে ট্রান্সফরমারে কোর তৈরিতে নরম লোহা ব্যবহার করা হয়। করা হয়, কারণটা হচ্ছে নরম লোহার হিস্টেরেসিস লুপের ক্ষেত্রফল খুব কি হচ্ছে ক্ষুদ্র হয়, ক্ষুদ্র হওয়ার ফলে কি হচ্ছে, সে বেশি মানে যখন তাকে চুম্বকিত করছি প্রচুর সে ধরে রাখবে, আবার যখন ডিচুম্বকিত করছি ধরে রাখবে না, পুরোটাই ছেড়ে দিতে পারে, মানে এনার্জি যে লসটা সেটা অনেকটা কম হবে, ওই হিস্টেরেসিস লুপের ক্ষেত্রফল যত কম হবে এনার্জি লস তত কম। আমি একটু লিখে দিই দাঁড়াও, 28 29 হিস্টেরেসিস লুপটা মনে আছে তো, একটু যদি এইভাবে আঁকি জোকের মতো, এইভাবে মনে পড়ছে তাই না, এইদিকে একটা গ্রাফ এইদিকে একটা গ্রাফ, তো এই জিনিসটা এখান থেকে বাড়বে, আস্তে আস্তে যাবে, ব্যাক করার সময় আবার সে এই জায়গাটা আসবে, আবার পুনরায় দিয়ে গেলে সে আগের অবস্থানে ফিরে গিয়ে এখানে গিয়ে টাচ করবে একটা, এই যে জিনিসটা। তো এই লুপটা যত এরিয়াটা কম হবে এনার্জি লসটা তত কম হবে, হিস্টেরেসিস লুপ প্রপোর্শনাল টু এনার্জি লস। আর আমাদের ট্রান্সফরমারের মজার ক্ষেত্রে কি হয়, যখনই কারেন্ট ফ্লো করবে খুব দ্রুত তাকে চুম্বকিত করতে হবে, কারেন্ট ইয়ে হয়ে গেলে মানে কারেন্টটাকে অফ করে দিলে দ্রুত চুম্বকিত করতে হবে, মানে চুম্বকত্ব নষ্ট করতে হবে, ফলে এই যে করা এবং অফ করা, অন করা অফ করার মধ্যে একটা এনার্জি লস হয়, সেই এনার্জি লসটা তত কম হবে যদি তার হিস্টেরেসিস লুপটা অনেক ছোট হয়, আর বেশি হলে লসটাও বেশি হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে কি দাঁড়াতে পারে, এ আর বি উভয়, আচ্ছা এ আর উভয় সঠিক, আর হলো এর সঠিক ব্যাখ্যা একদম। 29 অপশন এটা হচ্ছে আমাদের জন্য কারেক্ট অ্যান্সার। ওকে, 30 কোশ্চেন আছে, প্রায় শেষের দিকে আমরা দেখো। 30 কোশ্চেনটা একটা সিআর মানে আরসি সার্কিট দিয়েছে, বর্তনীর সময়ের সঙ্গে তড়িৎ প্রবাহমাত্রা পরিবর্তনের লেখচিত্র কোনটি। ওকে, তার মানে কি বোঝাচ্ছে দেখো, আগে বর্তনীতে সময়ের সঙ্গে তড়িৎ প্রবাহমাত্রা পরিবর্তনের লেখচিত্র কোনটি। তো দেখো এইখানে ব্যাটারি কানেক্টেড আছে, এই যে ক্যাপাসিটরের মধ্যে কারেন্ট যাবে, কোনো এক মুহূর্তে কারেন্টটাকে ধরে নিচ্ছে আই, ঠিক আছে, এর মধ্যে চার্জ হিসেবে স্টোর হবে, তার মানে কি এই ধারকটা এখানে চার্জ হচ্ছে, তো টোটাল যে বিভবটা ই সমান, তাহলে আমরা লিখতে পারি আই আর প্লাস এর মধ্যে সেই মুহূর্তে যে আধানটা স্টোর হচ্ছে সেটা হচ্ছে কিউ, তাহলে এখানে লিখতে পারি কিউ/সি, ঠিক আছে, এটাকে এক কাজ করে ডেরিভেটিভ করে দাও। তো ডেরিভেটিভ করলে আমরা কি লিখতে পারি, ডি, এটা ধরো কনস্ট্যান্ট, এটা টোটাল যে আমার ইএমএফ এর, ধরো একটা ব্যাটারি তো আমার হাতে দেওয়া হলে 1.5 ভোল্টের ব্যাটারি দেওয়া হচ্ছে, মানে ধরো ওইটা 1.5 ভোল্ট, ওইটা কনস্ট্যান্ট, ওটা চেঞ্জ হবে না। তো ডেরিভেটিভ করলে ডিআইএফএফ উইথ রেসপেক্ট টু টাইম টি, তাহলে 0 ডিটি মানে 0, এটা হবে ডিআইডিটি ইন্টু আর প্লাস 1/c ইন্টু ডিকিউ ডিটি, ঠিক আছে, তাহলে এখান থেকে আর ইন্টু ডিআইডিটি সমান 1/c, ডিকিউ ডিটি মানে হচ্ছে আই, মাইনাস হয়ে যাবে, তাহলে এখান থেকে ডিআইডিটি সমান -1/RC ইন্টু আই, তাহলে এখান থেকে DI/I সমান -1/RC ডিটি, এরপর ইন্টিগ্রেশন করে দাও, এটাকে ইন্টিগ্রেশন করছে, লিমিটটা খেয়াল করো, যখন শুরুতে স্টার্টিং এ কি ছিল কারেন্টটা 0, তো স্টার্টিং এ কারেন্টটা 0 পাবো, ওকে, তারপর আস্তে আস্তে কারেন্টটা কোনো এক মুহূর্তে কারেন্টটা টি টাইমে আই, তাহলে টাইমটা যখন 0 কারেন্টটা হচ্ছে আই, এটাই তো, কারণ চার্জ করছি, ডিসচার্জ করা হলে উল্টোটা হতো, প্রথমে ম্যাক্সিমাম কারেন্ট তারপর কারেন্ট আস্তে 0 হতো, তো DI/I মানে হচ্ছে ln সমান -1/RC টি। আচ্ছা এটাকে স্টার্টিং এ I0 ভাবি, স্টার্টিং এ দেখো কারেন্টটা I0 মানে ম্যাক্সিমাম একটা কারেন্ট ফলো করে আস্তে আস্তে কারেন্টটা কমতে থাকে দেখবে,
কারণ চার্জটা যখন ফুল চার্জ হয়ে আসে না, তারপর চার্জ বেশি নিতে হয়। তোমাদের মোবাইলের চার্জারটাকেই ভাবো না, প্রথমে প্রচুর কারেন্ট ফলো করে। যখন যখন চার্জারটা ফুল হয়ে আছে তখন দেখবা বেশি কারেন্ট ফলো করতে হয় না, দেরি লাগে, তখন টাইমটা বেশি লাগে। তো ln i, এখানে i0 থেকে i ইন্টিগ্রেশন করে দাও, তাহলে এখান থেকে ln i মাইনাস ln i0 সমান মাইনাস টি বাই আর সি। তো এখান থেকে ln i বাই i0 সমান মাইনাস টি বাই আর সি। তাহলে এখান থেকে i বাই i0 সমান ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি। তাহলে এখান থেকে i সমান i0 ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি। ঠিক আছে, তো এটা একটা এক্সপোনেনশিয়াল ফাংশন। ওকে, এটা এক্সপোনেনশিয়াল ফাংশন। আর এখানে দেখো একটা কনস্ট্যান্ট আমাদের দিলে ভালো হতো, কিন্তু এখানে আর লাগেনি। ঠিক আছে, অসুবিধা নেই। ওকে, এক্সপোনেনশিয়ালি কারেন্টটা কমতে থাকে, কিন্তু এখানে গ্রাফটা যেটা দিয়েছে প্রথমে এটা গ্রাফটা হবে না, কারণ কারেন্টটা যেতে যেতে একটা টাইম পর জিরো হয়ে আসে, কমতে থাকে, স্যাচুরেট কিন্তু হয় না। মানে এখানে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে কারেন্ট। তো দেখো এর অ্যান্সারটা অ্যাকচুয়ালি আমি একটু বলে দিই অ্যান্সারটা কোথায় ভুল আছে। এটা হচ্ছে কারেন্টের গ্রাফ। যদি চার্জের গ্রাফটা বলতে চার্জটা কিভাবে স্টোর হচ্ছে, তখন কিন্তু চার্জটা এরকম হতো, মানে একটা টাইম পর স্যাচুরেট হয়ে যেত। ঠিক আছে, এটা কিউ এর গ্রাফ, এটা কিন্তু আই এর গ্রাফ, এটা খেয়াল রাখবে, আমি একটু লিখে দিলাম। তাহলে অ্যান্সারটা হবে অ্যাকচুয়ালি এই গ্রাফটা যেটা নামছে ওটা, মানে সঠিক অ্যান্সার হবে অপশন বি। বুঝতে পারা গেছে আশা করি কনফিউশনটা। যদি এটা এখান থেকে আবার আই থেকে যদি আমাদের চার্জ বার করতে, আই মানে হচ্ছে ডিকিউডিটি, সেটাকে আবার ফের ইন্টিগ্রেশন করে যদি আমরা চার্জটাকে বার করি তখন একটা ওয়ান মাইনাস টাইপের আসবে। তো সেটা ক্ষেত্রে গ্রাফটা উপর দিকে উঠবে, এবার একটা টাইপ অফ স্যাচুরেট। অর্থাৎ ভালো করে যদি ছবিটা আঁকতে চাই, কোথায় আঁকি, এইখানটা আঁকছি না, এইখানটা গ্রাফটা এইভাবে এক্সপোনেনশিয়াল ওঠার পর স্মুথ হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে চার্জের গ্রাফ। আর কারেন্টের গ্রাফ মানে আস্তে আস্তে কমতে থাকবে। তো এখানে অ্যান্সারটা ভুল আছে একটু। ওকে, তাহলে কারেক্ট অ্যান্সার হবে অপশন বি। অপশন বি অ্যান্সার হবে। আর যদি বলতে আধানের গ্রাফ বলো তখন কিন্তু এই টাইপের গ্রাফটা, মানে অপশন এটা হতো। ঠিক আছে, 31টা একটি পরিবর্তী প্রবাহ i সমান i1 sin ওমেগা টি প্লাস i2 cos ওমেগা টি সমীকরণ দিয়ে নির্ধারিত হয়। এটির মূল গড় গড় বর্গমান হবে। জানো তো এটা ফর্মুলা, রুট ওভার পাই স্কয়ার প্লাস i2 স্কয়ার বাই 2। তো এটাকে রুট ওভার অফ i1 স্কয়ার প্লাস i2 স্কয়ার, এখানে যা থাকবে তা স্কয়ার করে, এখানে যা থাকবে স্কয়ার করে, মানে ইয়ে করে না, কমনই না। তাহলে i1 বাই রুট ওভার অফ i1 স্কয়ার প্লাস i2 স্কয়ার sin ওমেগা টি প্লাস i2 বাই রুট ওভার অফ i1 স্কয়ার প্লাস i2 স্কয়ার cos ওমেগা টি। ঠিক আছে, তো এটা যদি আমরা একটা ধরে নিই, এটাকে i0 ধরো, রুট ওভার অফ সরি i0, এটাকে ভাবো যে যদি একটা গ্রাফ প্লট করি, এটা ধরো এটা হচ্ছে i1, এটা i2। ঠিক আছে, আর অ্যাঙ্গেলের সাপেক্ষে আমি যদি এটাকে cos করি, i1 এর সাপেক্ষে cos, তাহলে এটা হবে দেখো থিটা, এটা হবে রুট ওভার অফ সরি এটা i2, ভুল হলো একটু, এটা হচ্ছে i2, এটা হবে রুট ওভার অফ i1 স্কয়ার প্লাস i2 স্কয়ার। ওকে, এটা একটা ত্রিভুজ ভাবো, তাহলে এটা হবে দেখো cos থিটা। ওকে, cos থিটা sin ওমেগা টি, ওইটা হবে sin থিটা cos ওমেগা টি। আশা করি বুঝতে পারছো কি করছি, i0 sin অফ ওমেগা টি প্লাস থিটা, এটাই। তো এই যে i0 মানে তাহলে কি দাঁড়ালো, রুট ওভার অফ i1 স্কয়ার প্লাস i2 স্কয়ার। তো এখান থেকে কি পাচ্ছি তাহলে i0 বাই রুট 2, এটাই তো IRMS, তাই না, IRMS। তাহলে এটা আসবে রুট ওভার অফ i1 স্কয়ার প্লাস i2 স্কয়ার বাই রুট 2। তো তাহলে রুট 2 রুটের ভিতরে ঢুকিয়ে দিলে অ্যান্সারটা হবে অপশন সি। মানে এই পুরোটাকে রুটের আকারে ধরে নিলে আর কি। ওকে, অপশন সি। নেক্সট, আচ্ছা 31 আর 4টে আছে। পদার্থের চিত্রে ফাইয়ের মান কত, সার্কিট এঁকে ফেলো। এটা একটা দেখো এল আছে আর আর আছে, তাই না, আরএল সার্কিট। তো আরএল সার্কিটের ক্ষেত্রে কি হয়, আরএল বর্তনী, সেক্ষেত্রে ট্যান থিটা সমান ভিএল বাই ভিআর, অর্থাৎ আমাদের যে ইন্ডাকশন বা আবেশকের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ, তাহলে ওমেগা এল বাই এটা হচ্ছে ভিআর মানে শুধু আর। ঠিক আছে, ওমেগা মানে দেখো এখান থেকে 100 পাই, এটা হচ্ছে সাইন ধরো v0 সাইন ওমেগা টি প্লাস ফাই, তাহলে ওমেগা মান কত পাচ্ছি, ওমেগা সমান 100 পাই এটা, তাহলে ওমেগা মান হচ্ছে 100 পাই ইন্টু এলটা হচ্ছে 1 বাই পাই, এই যে দেওয়া আছে 1 বাই পাই বাই আর, আর এর মান হচ্ছে 100 ওহম, 100 কাটাকাটি করে দাও, 100 বাই 100 কত হয় গো 1, তাহলে ট্যান থিটা সমান 1, তাহলে থিটার মান কত, এটা হচ্ছে ট্যান 45 হয় না, ট্যান 45 ডিগ্রি, থিটা সমান 45 ডিগ্রি। সিম্পল অ্যান্সার, এমন কিছু কঠিন নয়। ওকে, নেক্সট 33 পয়েন্টিং ভেক্টরের রাশিমালা ই ক্রস বি থাকতেই হবে। ও বাবা, সবগুলোতে ই ক্রস বি আছে, খালি লাস্টটা বাদ। ঠিক আছে, আর একটা 1 বাই মিউ0 থাকে দেখবে 33, এটা লিখে দিচ্ছি 1 বাই মিউ0 ই ক্রস বি। ঠিক আছে, এটা
ই ক্রস বি বাই মিউ 0। অ্যান্সার কোনটা হলো তাহলে? সি এরটা নাকি? অপশন সি। 34, সনোগ্রাফি করতে ব্যবহৃত তরঙ্গ হলো আল্ট্রাসনিক। আল্ট্রাসনোগ্রাফি নাম শুনেছো তো? ইউএসজি, এটা হচ্ছে সনোগ্রাফি মানে আল্ট্রাসনোগ্রাফি। তো আল্ট্রাসনিক ওয়েভ, আল্ট্রাসনিক ওয়েভ, ওকে, মানে শব্দোত্তর। আর একটা হয় ইনফ্রাসনিক, সেটা হচ্ছে শব্দেতর। তো এটা অ্যান্সারটা কোনটা হবে? অপশন বি। লাস্ট কোশ্চেন, তড়িৎচুম্বকীয় তরঙ্গের রাশিমালাটা দিয়ে দিয়েছে, তরঙ্গ দৈর্ঘ্যের মান। ও বাবা, আবার লিখতে হবে, তাহলে বোর্ড মুছতে হবে, ভাবলাম হয়তো এক বডি শেষ হয়ে যাবে। ওকে, এরকম একটা দেখো বড় পারা রাশিমালা দিয়ে দিচ্ছে। তো এটাকে এইভাবে তুলনা করো, E0 cos অফ ওমেগা টি মাইনাস কে এক্স, ঠিক আছে, এই আকারে তুলনা করো। তাহলে ওমেগার মান কত পাচ্ছি? ওমেগা দেখো এটা 2 পাই ইন্টু 10⁶। কে এর মান কত পাচ্ছি? পাই ইন্টু 10⁻², মানে π/100। এটাকে লিখছি π/100। বার করতে কি বলেছে? তরঙ্গ দৈর্ঘ্য। ও, তাহলে শুধু কে টা লাগবে। দেখো কে সমান হচ্ছে 2 পাই বাই ল্যামডা, ল্যামডাটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে 2 পাই বাই এটা π/100। ও, ল্যামডাই তো বার করছি তো, কি করছি তাহলে এখান থেকে দেখো ল্যামডা সমান আমরা লিখতে পারি 2 পাই বাই কে, 2 পাই বাই π/100 সমান 200 মিটার এককেই আসবে, সবই যেহেতু এসআইতে আছে। 200 মিটার, অপশন সি। তাহলে অপশন সিটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। সো স্টুডেন্টস, শেষ হলো আমাদের মডেল পেপার 1। কি মাস এটা? আজ কত তারিখ? ভিডিওটা যেদিন রেকর্ড হচ্ছে আজকে হচ্ছে 10 তারিখ, বুঝলে, 10ই এপ্রিল। আমি কোশ্চেন ব্যাংকটা কালকে হাতে পেয়েছি 9 এপ্রিলে, দিয়ে তোমাদের জন্য শুরু করেছি। আর ওই যে বলছিলাম যেটার জন্য আমিও ঝুলে আছি, ইন্টারভিউ চলছে বাবা, এখনো কিছু মানে এখনো দেরি। সো সেটাকে অজুহাত আকারে রাখবো না, তোমাদের ভিডিও ঠিক আসবে একটা দুটো করে, লাস্টে থেকে খুব দ্রুত চলে আসবে না, কোনো অসুবিধা নেই। তোমরা প্রিপারেশন নিতে থাকো, ঠিক আছে। আর আমি আমার জন্য তৈরি হতে থাকি, তারপর ঈশ্বর যা করে সেটাই দেখা যাবে। ওকে, তাহলে সবশেষে যেটা বলা, যে ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাদেরকে একটি থামস আপ, লাইক দিতে উৎসাহিত করে, মানে লাইক দিয়ে উৎসাহিত করতে ভুলবে না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই জুড়ে থাকতে ভুলবে না, ঠিক আছে। এত কিছু ভুলবে না, ভুলে গেলে কিন্তু অনেক প্রবলেম আছে তোমাদের জন্য। মানে তোমাদেরকে রেডি হতে হবে, টিউশনে কখন হবে না হবে সেই ভরসায় না বসে থেকে এখন থেকে রেডি হয়ে নাও। তার জন্য ভিডিওগুলো এখন থেকেই দেওয়া। ওকে, আমি জানি সেপ্টেম্বরে পরীক্ষা হবে, তার আগেও তোমাদেরকে যত দ্রুত দিয়ে দেওয়া যায় ততই ভালো, তোমাদেরও টাইমের দাম আছে। আচ্ছা, আর তোমার বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে দিতে ভুলবে না, যাতে করে তারাও তোমাদের কাছ থেকে যেন হেল্প পায়। ওকে, আর তোমাদের যে কোনো রকমের মতামত আমাদেরকে কমেন্ট বক্সে ওপেনলি দিলখোলা ভাবে তোমরা কমেন্ট করো, আমরা অবশ্যই প্রত্যেকটা কমেন্টই দেখি এবং দেখবো। ওকে, আর হ্যাঁ, পিডিএফ যে ভিডিও লিঙ্কটা তোমাদেরকে দেওয়া হচ্ছে সেটা কিভাবে ডাউনলোড করবে, ওকে, সেটা আমরা এই ভিডিও শেষে একটা ক্লিপ দিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। ওকে, আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি, টাটা, বাই বাই। বলছি পিডিএফটা ডাউনলোড করবে কি করে? তোমরা ফার্স্ট হচ্ছে তোমরা পিডিএফটাতে যে লিঙ্কটা দেওয়া হচ্ছে মানে ডেসক্রিপশন বক্সে বা কমেন্টে যে লিঙ্কটা থাকছে সেই লিঙ্কটাতে তোমরা ক্লিক করো। এই লিঙ্কটা ক্লিক করে, হ্যাঁ লিঙ্কটা ক্লিক করে তোমাদেরকে একটা দেখো পেজ খুলে যাবে। সেই পেজটাতে ফার্স্ট তোমাকে দেখাতে দেখবে 9 টাকা করে লেখা আছে, ওইটা মানে ম্যান্ডেটরি। তোমার 3টে জিনিস দিতে হবে। একটা হচ্ছে স্টুডেন্ট নেম, প্রথমে ইমেল আইডি, ফোন নাম্বার, তারপর স্টুডেন্ট নেম। কেন এটা ম্যান্ডেটরি? ধরো কোনো কারণে তোমার মানে পেমেন্টে প্রবলেম হয়ে গেল, হতে পারে তোমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কাটা গেছে কিন্তু তুমি পেমেন্ট ফেল দেখাচ্ছে, হতে পারে যে তোমার পেমেন্ট হয়ে গেছে কিন্তু তোমার পিডিএফ খুলছে না, কোনো না কোনো সমস্যা হলো, তখন তুমি আমাকে ওই যে জিমেল আইডিটা দেওয়া আছে দেখো spd2025@gmail.com, ওখানে তুমি কন্ট্যাক্ট করলে বা ফি রিসিপ্টটা পাঠালে বা যে কোনো প্রমাণ স্বরূপ আমাকে একবার জানালে আমি তোমাকে অন্য কোনো ভাবে ওই পিডিএফটা তোমাকে প্রোভাইড করতে পারবো। মানে সেক্ষেত্রে তোমার সাথে আমি পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বার থেকেও কন্ট্যাক্ট করে তোমাকে আমি কন্ট্যাক্ট করতে পারবো, ঠিক আছে। খেয়াল রাখবে যে আমার ওই জিমেল আইডি থেকেই তোমার কাছে মানে ওই জিমেল যাবে, অন্য কোনো জায়গা থেকে যাবে না। সুতরাং স্প্যাম হওয়ার ভয়টা নেই। আশা করি তোমরা জিমেল আইডিটা দেখে নিচ্ছ, আমি একবার লিখে দিচ্ছি এখানে। জিমেল আইডিটা হচ্ছে spd সমাধান, ঠিক আছে, 2025@gmail.com, ঠিক আছে, gmail.com। ওকে, তো এইটা থেকেই জিমেল যাবে। অন্য কোনো যদি আইডি থেকে জিমেল যায় তাহলে যাবে, সেটা আমি করছি না, অন্য কেউ করছে, সেটার ক্ষেত্রে তুমি সাবধান থেকো, ঠিক আছে। আচ্ছা, এরপর তুমি ইমেল আইডি, তোমার ফোন নাম্বার, তোমার জিমেল আইডি, জিমেল আইডি বা ইমেল আইডি একই, ফোন নাম্বার, নাম দিয়ে তুমি প্রথমে ক্লিক করবে, তারপর নেক্সট বাটনে ক্লিক করবে। নেক্সট বাটনে ক্লিক করলে তোমার ওখান থেকে বিভিন্ন পেমেন্ট অপশন খুলে যাবে। তোমার যে ইউপিআই আইডি বা ধরো নেট ব্যাংকিং, যে যেখান থেকে পেটিএম অনেক রকম থেকে অপশন পাবে, তুমি যেটাতে স্বচ্ছন্দ বোধ করো। এখানে একটা শর্ত, চেষ্টা করবে যেন ইন্টারনেট মানে স্পিডটা ভালো থাকে। যদি স্পিড কম থাকে তাহলে কিন্তু পেমেন্ট ফেল হয়ে যেতে পারে, সেক্ষেত্রে তোমরা জানো এটা।
তোমরা চেষ্টা করো ভালো যেন স্পিডটা থাকে, নেটের স্পিড। এখন তো 5G চলে আসছে, স্পিড যদি ঘরেতে নেটওয়ার্কের প্রবলেম থাকে সেখান থেকে একটু বেরিয়ে আসবে, দিয়ে বাইরে এসে তখন ম্যানেজ করবে, এটা ইয়ে করবে। আচ্ছা, তারপর যখন তুমি পেমেন্ট করে ফেলবে, পেমেন্ট সাকসেসফুল দেখালে আর কোনোভাবে ব্যাক বাটনে ক্লিক করবে না, রিফ্রেশ করবে না, এমনকি ফোনটা অফ করবে না, জাস্ট 1 থেকে 2 মিনিট ওয়েট করো। তার মধ্যে অনেকেই তো ফিডব্যাক আমি দেখেছি বা আমি নিজেও টেস্ট করে দেখেছি যে 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে খুলে যাচ্ছে, ঠিক আছে, বা 5 সেকেন্ডের মধ্যেও খুলে যাচ্ছে, এমন হয়েছে। তো তোমরা একবার ওয়েট করো, কোনো কিছু তো ব্যাকে আমরা, তারপর দেখবে পিডিএফ অটোমেটিক খুলে গেছে। পিডিএফটা তোমরা সার্চ করবে, দেখবে, দিয়ে পর তোমরা উপর দিকে জাস্ট দেখো কর্নারে, লেফটের কর্নারে উপর দিকে একটা দেখো ডাউনলোড বাটন আছে, ওখানে গিয়ে তোমরা ডাউনলোড বাটনে ক্লিক করে নিজেরা প্রিন্ট আউট, মানে ওইটাকে ডাউনলোড করে রেখে পরে তোমরা প্রিন্ট আউট বার করতে পারো, ফোনে রেখেও পড়তে পারো। তবে আমার সাজেশন হলো তোমরা প্রিন্ট আউট বার করে নেবে। কেন বলছি এই কথাটা, যে যদি তোমরা ফোনেতে পড়ো না, সবসময় স্ক্রিনের প্রতি তাকিয়ে থাকে, স্ক্রিনের চোখের উপর একটা চাপ পড়বে, প্লাস হচ্ছে ফিজিক্যাল কপির একটা আলাদা ডিমান্ড। তুমি যখন ডাইরেক্ট ওটা পিডিএফটা নিজের সামনে রেখে পড়বে, পড়ার মনোযোগ বাড়বে, ডিস্টার্ব হওয়ার ভয় থাকবে না। ফোনটা হাতে থাকলে কি হয়, ধরো কোনো একটা নোটিফিকেশন বেল আইকন বেজে হলো, তোমার যদি নোটিফিকেশন বিভিন্ন জায়গায় অন করা থাকে, তখন কিন্তু তোমার সমস্যা, তুমি তখন হয়তো ওই পড়াটা স্কিপ করে অন্য জায়গায় চলে গেলে, ইউটিউবে বা হয়তো হোয়াটসঅ্যাপে, ইনস্টাগ্রামে বা ফেসবুকে ইত্যাদি করে একটা জায়গায় ঢুকে পড়লে সেখানে তোমার টাইম ওখানে খেয়ে নেবে। তো সেটাই সাজেশন, সেটার জন্য এগুলো ভাবা আর কি। তো তোমরা চেষ্টা করবে সেটাকে পিডিএফ আকারে বার করে নিয়ে, প্রিন্ট আউট বার করে নিয়ে হাতের গোড়ায় রাখা, যেমনটি তোমরা বই খাতা সব হাতে গোড়ায় রেখে পড়ছো, সেইভাবে রেখে পড়বে, তাহলে তোমার জন্য আরো বেস্ট।